আসসালামু আলাইকুম। বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? সবাই একটু কমেন্ট করো যে বোর্ডের লেখা ক্লিয়ার আছে কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। তোমরা একটু দ্রুত জয়েন করো এবং বোর্ডের লেখা তোমরা দেখতে পাচ্ছ কিনা একেবারে ক্লিয়ারলি এবং আমার সাউন্ডটা তোমাদের কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করো। আর কেউ একজন একটু কষ্ট করে আমাদের লাইভের লিংকটা আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, চ্যাট গ্রুপ, ওইখানে একটু দিয়ে দাও কষ্ট করে। আর একটু জানিয়ে দাও, আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব, কারণ তোমরা জানো যে এই চ্যাপ্টারটা অনেক বড় এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আসলে আমাদের খুব ভালো করে শেষ করতে হবে। আমরা যদি শুধু ভাষা পড়ি তাহলে হবে না, আমাদের এই অধ্যায়টা প্র্যাকটিক্যালি শিখতে হবে। তো একটু কমেন্ট করো তোমরা সবকিছু ওকে আছে কিনা। শোয়েব একটু কমেন্ট করলে ভালো হইতো যে সবকিছু ঠিক আছে কিনা। বোর্ডের লেখা প্লাস সাউন্ড, একটু আমরা বেশি সময় নিব না। আবির, বোর্ডের লেখা ঠিক আছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করলে ভালো হয়। সবকিছু কি দেখা যাচ্ছে এবং আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? আমি একটু আপনাদের কারোর কাছ থেকে কমেন্ট পেলেই শুরু করব। আর একটু লিঙ্ক গুলো সবাই একটু শেয়ার করে দিন। আর বন্ধুদের যারা আছে এইচএসসি 25 ব্যাচ তাদেরকে একটু মেনশন করে দিন। আর যদি কেউ অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরাও ক্লাসটি দেখতে পারো, কারণ এই অধ্যায়টা এই বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি প্রশ্ন আসতেছে। তো তোমাদের জন্য আশা করি যে অনেক হেল্পফুল হবে। কেউ একজন একটু কমেন্ট করো যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, আমি ক্লাসটা শুরু করি। ঠিক আছে, সবাইকে আবারও আমাদের গ্রুপে স্বাগতম জানাই। এবং তোমরা সবাই জানো আজকে হলো আমাদের এইচএসসি 25 ব্যাচের যে ফ্রি কোর্সটা আমরা রাখছি, সেটার আজকে হলো প্রথম ক্লাস হবে। তো আমি আশা করব যে তোমরা যারা জয়েন করেছো অথবা জয়েন করবে তোমরা একেবারে শেষ পর্যন্ত ক্লাসটি করবে। শুধু আমি বললেই তো তোমরা শেষ পর্যন্ত করবে না, আমি চাই যে তোমরা ক্লাসটা এনজয় করো এবং তোমরা কতটুকু বুঝতেছো এবং কোনটা আবারও বোঝাবো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, তোমরা ইতিমধ্যে অবশ্যই জেনে গেছো যে আমরা আজকে হলো জুলজির হলো সপ্তম চ্যাপ্টার চলন ও অঙ্গ চালনা, এই চ্যাপ্টারটা হলো নিয়ে পড়াশোনা করব। তো সবার মধ্যে একটা ভুল ধারণা আমাদের কাজ করে যে বায়োলজি মানে হলো হয়তো মুখস্থ পড়া। তো আমরা আজকে একটু চেষ্টা করব যে আসলেই কি বায়োলজি মুখস্থ পড়া নাকি বায়োলজিকে ম্যাথের মতো করে পড়া যায়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে আজকে এই ক্লাসটা বায়োলজি বোঝানোর পাশাপাশি খুবই প্র্যাকটিক্যালি প্রত্যেকটা টপিক, যেহেতু পেশি হাড্ডি সবকিছুই আমাদের আছে এবং হাড্ডিগুলো আমার কাছে আছে, তো আমি চেষ্টা করব যাতে এই অধ্যায়টা তোমাদের কাছে প্র্যাকটিক্যালি উপস্থাপন করতে পারি, মানে কত ভালো করে সেটা আমি চেষ্টা করব। তো তোমরা একেবারে শেষ পর্যন্ত ক্লাসে থাকবে এটা আশা করি। আর আমি চেষ্টা করব যে একটা ক্লাসের মধ্যেই এই অধ্যায়টা শেষ করে দেওয়ার, যদিও অনেক বড় একটা চ্যাপ্টার, তারপরেও যদি শেষ না হয় আমরা হলো সেকেন্ড ক্লাস নিব। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। তো তোমরা ইতিমধ্যে জানো, আমি তারপরেও বলি যে অধ্যায়টার নাম হলো চলন ও অঙ্গ চালনা। আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি যে আমি তোমাদের বইয়ের মতো করে পড়াবো না, মানে সিরিয়ালটা মেনটেন করব না। আমি তোমাদেরকে যেটা হলো তোমাদের ইম্পর্টেন্স অনুযায়ী আছে আমি সেটা তোমাদেরকে পড়াবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটু খাতা কলম নিয়ে বসো
এবং তোমরা একটু বই নিয়েও বসো। আমি একটু বই থেকে ভিন্ন ভাবে তোমাদেরকে জিনিসগুলো শখ আকারে লিখে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের মনে রাখতে এবং দীর্ঘস্থায়ী সেটা যাতে তুমি ধরে রাখতে পারো, কিভাবে রাখা যায় সেটা আমি চেষ্টা করব। তো সবাই একটু খাতাটা একটু নেওয়ার। এখনো কমেন্ট আমি আসলে ওইভাবে দেখতে পাচ্তেছি না, সোয়াইব আছে কিনা আমার জানা নেই। তো আমি আর লেট করব না, অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, আমি শুরু করি। প্রথমেই যদি তোমাদেরকে আমি অধ্যায়টা সম্পর্কে একটু ধারণা দেই, অধ্যায়টার নাম কি বলতো? চলন এবং অঙ্গচালনা। তাহলে সহজ প্রশ্ন আসতে পারে এখানে যে চলন জিনিসটা কি। ধরো যে আমি এখন এখান থেকে হলো হাঁটা চলা করতেছি, এই যে আমি হাঁটতেছি, তো এই হাঁটাটাকে আমি বলবো হলো চলন। এখন হলো তাহলে যে পরের ওয়ার্ডটা কি জিনিস, যে অঙ্গ চালনা কি। এখন অঙ্গ চালনা বলতে কি, এই যে আমি তোমাদের পড়ানোর মাঝখানে বলছি অঙ্গ চালনা কি, অথবা আমি তোমার এখানে লিখতেছি, অথবা ধরো আমি কাউকে ঘুষি মারলাম। তো এই যে জিনিসগুলো আমি আমার শরীরের কোন একটা অঙ্গ সেটা মানে চালনা করলাম, তাহলে এটা হলো অঙ্গ চালনা। এখন এই চলন ও অঙ্গ চালনা নির্ভর করে হলো আমাদের শরীরের তিনটা অঙ্গতন্ত্র। এখন সেই তিনটা অঙ্গতন্ত্র কি? এক নাম্বার হলো কঙ্কাল তন্ত্র, এবং দুই নম্বরে থাকবে হলো পেশিতন্ত্র, এবং তিন নম্বরে থাকবে হলো স্নায়ুতন্ত্র। এখন এই তিনটা অধ্যায় আমি তোমাদেরকে ডিটেইলসে বোঝাবো না, আমরা আস্তে আস্তে আসবো। সবার শুরুতে আমরা হলো পেশিতন্ত্রটা পড়বো, তার আগে আমি তোমাদের একটু এটা হলো কোরিলেশনটা বলি। তো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিতে চাই। এখন তুমি মনে করো যে একটা বিল্ডিং নতুন করে করা হবে, সেটার সাথে আমরা হলো চলন ও অঙ্গচালন মানে অঙ্গচালনা এই টপিকটাকে আমরা রিলেট করার চেষ্টা করব। ধরো যে একটা বিল্ডিং এ শুধুমাত্র রড দেওয়া হয়েছে, এখন রড দেওয়ার পরে ঢালাই করা হলো না, মানে সিমেন্ট বালি বা যে কোয়াগুলো আছে সেই কোয়াগুলো মনে করো দেওয়া হলো না, তাহলে কি বিল্ডিংটা হবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই উত্তর হবে যে না, অবশ্যই বিল্ডিংটা হবে না। আবার ধরো এমন যে তুমি হলো শুধুমাত্র হলো রড না দিয়ে তুমি সিমেন্ট বালি শুধু ঢালাইটা যদি উপরে ঢালো, এরপরে যদি তুমি খুলে ফেলো, তাহলে কি ছাদটা বেশি দিন টিকে থাকবে নাকি পড়ে যাবে? আমার অ্যান্সার কি হবে বলো তো? অবশ্যই পড়ে যাবে। এরপরে যদি আমি বলি আর একটা জিনিস, যে ধরো রডও আছে সিমেন্ট বালুও আছে, কিন্তু এই রড এবং সিমেন্ট বালুকে ওই জায়গা মতো বসানো এবং রড আর সিমেন্ট বালুকে একসাথে করে যে একটা গঠন দেওয়ার, এটা দেওয়ার মতো যদি মানুষ না থাকে, মানে মিস্ত্রি যদি না থাকে, তাহলে কি সেই বিল্ডিংটা কখনোই হবে বলতো? অবশ্যই না। তাহলে একটা বিল্ডিং যদি হতে হয় তাহলে তিনটা জিনিসের সমন্বয় অবশ্যই থাকতে হবে। একটা অবশ্যই মিস্ত্রি থাকতে হবে বা তোমার কর্মীদের থাকতে হবে। সেকেন্ড কি থাকতে হবে বলতো? সেকেন্ড অবশ্যই রড থাকতে হবে এবং সুন্দর মতো সেই রড গুলোকে বসাতে হবে। আর থার্ড কি থাকতে হবে? থার্ড অবশ্যই বালি সিমেন্ট বা ইট যেটা আমরা বলি কোয়া, সেটা থাকতে হবে। তো আমরা যদি এখন এটার সাথে রিলেট করি, এখানে রড গুলো হবে হলো কঙ্কাল তন্ত্র, মানে এই কঙ্কাল যেমন আমাদের একটা গঠন, পেশি ছাড়া একটা কঙ্কাল, তোমরা অবশ্যই যদি ইউটিউব মানে গুগলে সার্চ করো তাহলে চলে আসবে যে পুরো বডির একটা কঙ্কাল, 206টা হাড্ডি, মানে পূর্ণাঙ্গ বয়সে যেটা থাকে, তো সেটা চলে আসবে। তো সেটা যদি শুধু থাকে, তার কি হাঁটা চলার ক্ষমতা আছে? তোমরা একটু বলো তো দেখি। অবশ্যই নাই। এবং সেকেন্ড যদি বলি, ধরো আমি হলো যে কঙ্কালও আছে তার সাথে পেশিও আছে, মানে কঙ্কালের সাথে লেগে লেগে থাকে পেশিগুলো, এমন একটা গঠন আছে। কিন্তু যদি স্নায়বিক যে সারাটা আছে সেটা যদি না থাকে, আমি জাস্ট বলি যে তোমরা প্যারালাইজ যখন হয়ে যায় মানুষ, তখন হাত আছে, মানে তোমার হলো ভিতরে অস্থি আছে, উপরে পেশি আছে, কিন্তু প্যারালাইজ পেশেন্টদের ক্ষেত্রে কি হয়? সে কি হাতটা নড়াইতে পারে বলতো? অবশ্যই উত্তর হবে যে না। তাহলে কি ঘটনা ঘটে? যে ওই হাতটা নড়াইতে হইলে ওই পেশিটার অবশ্যই কোথাও থেকে হলো তোমার অনুমতি পেতে হয়, এরপরে কিন্তু সে এই হাতটা হলো নড়াইতে পারবে। তাহলে আমি যেটা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে চলন ও অঙ্গচালনা, এই চলন এবং অঙ্গচালনা সম্পূর্ণভাবে তোমার সম্পন্ন হতে কি দরকার? এই তিনটা তন্ত্র দরকার। একটা হলো কঙ্কাল তন্ত্র, আর একটা হলো পেশিতন্ত্র, আর একটা কি বলতো? আর একটা হলো স্নায়ুতন্ত্র। এই তিনটার যদি কোনো একটা অনুপস্থিত থাকে, তাহলে এই প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে কখনোই সম্পন্ন হবে না। সুন্দর বলতে একেবারেই হবে না। আশা করি তোমরা এতটুকু বুঝছো সূচনাটা। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি আশা করি যে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তোমাদের কমেন্ট অবশ্যই থাকতো। তো আমরা এখন কোথায় চলে যাব? তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হলো পেশি।
পেশিতে কেন আগে পড়াবো পেশিটা, আমি তোমাদেরকে 206টা হাড্ডি আজকে মুখস্থ করিয়ে দেব ক্লাসের মধ্যে, তোমরা সবাই বলতে পারবে ক্লাস শেষে। তো শুরুতে আমরা পেশি দেখবো, কারণ এই টপিকটা হলো সিকিউ প্লাস এমসিকিউ, দুইটা টপিকের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। তো চলো এখন আমরা শুরু করি। আমি যদি তোমাদেরকে পেশি বলি, তাহলে পেশি জিনিসটা কি, সহজ ভাষায় আমরা যদি বলি মাংস বা গোস্ত, এই জিনিসগুলো। তো এই পেশির মধ্যে আবার ক্লাসিফিকেশন করা আছে, আমি একটু ব্রড যে ক্লাসিফিকেশনটা আছে সেটা তোমাদেরকে পড়াবো। তাহলে পেশির ক্লাসিফিকেশন যদি আমরা বলি, তাহলে প্রথমেই কি আসবে বলতো, প্রথমে আসবে ঐচ্ছিক পেশি, এরপরে কি আসবে, তারপরে আসবে হলো অনৈচ্ছিক পেশি, তারপরে কি আসবে, এরপরে আসবে হলো হৃৎপেশি। এখন ঐচ্ছিক পেশি কাদেরকে বলা হবে, ঐচ্ছিক পেশি হলো মনে করো যাদের হলো নিজেদের তোমার চালনা করার ক্ষমতা আছে বা যারা নিজেরা কাজ সম্পাদন করতে পারে, যেমন আমাদের বাইসেপস এবং ট্রাইসেপস যেই পেশিটা আছে সেটা কি করতে পারে বলতো, আমরা হাত আমাদের ইচ্ছা মতো নড়াইতে পারছি, তো সেগুলোকে আমরা কি বলবো, ঐচ্ছিক পেশি বলবো। এরপরে যদি আসি অনৈচ্ছিক পেশি কাদেরকে বলবো, যে যাদের উপর আমাদের কোনো কন্ট্রোল নাই বা যেই পেশি নিজেরা নিজেরা তোমার কাজ যে কোনো সময় করতে পারবে না, যেমন হলো তোমার বলতে পারি যে ফুসফুস, এরপরে হলো লিভার। তো এদের এইখানেও পেশি আছে, এরা কি তোমার ইচ্ছা স্বাধীন কাজ করতে পারবে নাকি এদের একটা ছন্দময় প্রক্রিয়া আছে, অবশ্যই একটা ছন্দময় প্রক্রিয়া আছে। আর হৃৎপেশিটা একটা আলাদা ধরনের পেশি, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে তিনটা পেশি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এখন হলো আমাদের তোমরা সিকিউতে যদি কোশ্চেন দেখো, তোমাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে, তো পিডিএফ এ তোমরা দেখতে পাবে যে এইখান থেকে কোন একটা নিউজ দিয়ে তোমাকে এটাই বুঝাইতে চাই যে এটা কোন ধরনের পেশি, ঐচ্ছিক পেশি নাকি অনৈচ্ছিক পেশি। এরপরে বলা হয় যে এদের দুজনের মধ্যে তুলনা করো বা এদের গঠন সম্পর্কে ব্যাখ্যা করো। তো সেই ক্ষেত্রে তোমরা কি লিখবে, হয়তো এটা আসতে পারে আলাদা আলাদা ভাবে, হয়তো যে কোনো দুইটার মধ্যে কম্পেয়ার করে দিতে পারে। তো আমরা তিনটা একসাথে করে ফেলবো। তো দেখো আমরা একটু বইয়ের থেকে আলাদা ভাবে করার চেষ্টা করছি, তোমরা ঠিক আমি যেভাবে লিখছি এইভাবে তোমরা সবাই লেখার চেষ্টা করবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখবে পরবর্তীতে, তাহলে দেখবে যে তোমাদের মনে রাখাটা অনেক বেশি সহজ হবে। তো আমি একটু শুরু করি। তোমাদের বইতে দেখো চিত্রগুলো লাস্টে দেওয়া আছে, আমি চিত্রগুলোকে আগে নিয়ে গেছি, কারণ তুমি যদি চিত্রটা ভালো করে বোঝো তাহলে তোমার পুরো সফটটার মধ্যে অর্ধেকের বেশি অপশনই তোমার মুখস্থ করার কোনো দরকার নেই, এমনিতেই পারবা। তো ঐচ্ছিক পেশি যারা আছে একটু খেয়াল করে দেখো, আমি এখানে আঁকছি, এই ঐচ্ছিক পেশিগুলো হলো এরকম লম্বা লম্বা, মানে নলের মতো। এই যে এখানে যেমন নলের মতো টাইপের আছে দেখতে, এরা হলো নলের মতো। তো এরকম এরকম অনেকগুলো নল মিলে হলো ঐচ্ছিক পেশি গঠন করে। এখন যদি আমি অন্য কোনোর সাথে কম্পেয়ার করি, একটা জিনিস তোমরা একটু খেয়াল করে দেখো যে হৃৎপেশিটাও কিসের মতো বলতো, হৃৎপেশিটাও হলো নলাকার, মানে নলের মতো, কিন্তু একটা পার্থক্য আছে, বেসিক পার্থক্য কি বলতো, তোমরা একটু খেয়াল করে দেখো যে হৃৎপেশির মধ্যে এখানে শাখার তৈরি হয়েছে, অনেকগুলো শাখা আছে, কিন্তু ঐচ্ছিক পেশির মধ্যে কি এমন কোন শাখা আছে বলতো, অবশ্যই নেই। তাহলে আমরা ফার্স্ট বৈশিষ্ট্যটা কি বলতে পারি, যে ঐচ্ছিক পেশি হলো নলাকার। সেম ভাবে এবার 3 নম্বরটাতে যদি চলে আসি, অনৈচ্ছিক পেশি কেমন, তোমরা দেখো এটা কোনো নলাকার না, এটা দেখতে হলো মাকু আকৃতি। তাহলে আমরা কি বলবো, 1 নম্বর পয়েন্ট, যে ঐচ্ছিক পেশি হলো নলাকার আর অনৈচ্ছিক পেশি কেমন হবে বলতো, মাকু আকৃতির, এবং হৃৎপেশি গুলো কেমন হবে বলতো, শাখান্বিত। এখন কথা হলো আর একটা বিষয়, এই প্রকৃতি যদি আমরা একটু দেখি বা শাখা প্রশাখা যদি দেখি, তাহলে আমাদের 2 নম্বর পয়েন্টটা হয়ে গেছে। দেখো যে আমরা কি বলবো, ঐচ্ছিক পেশিটা হলো শাখা প্রশাখা হলো থাকবে না, অনৈচ্ছিক পেশিতে তো অবশ্যই থাকবে না, কিন্তু হৃৎপেশির ক্ষেত্রে হলো শাখা প্রশাখা আছে। এখন আর একটা জিনিস খেয়াল করো, এই হৃৎপেশি গুলো, আমি তোমাদের জাস্ট একটু পেশি কোষটা বলি। পেশি কোষ, পেশি কোষকে তোমরা অবশ্যই জানো যে পেশিতন্ত্র নামেও ডাকা হয়, পেশিতন্ত্র নামে। যে পেশিতন্ত্র নামে কেন ডাকা হয় বলতো, কারণ এই পেশির যে কোষগুলো আছে সেগুলো দেখতে অনেকটা হলো লম্বা আকৃতির। এই লম্বা হওয়ার কারণে এই পেশি কোষগুলোকে আমরা মানে প্রায়শই হলো পেশিতন্তু বলে থাকি। এখন এইখানে যে হৃৎপেশিটা আছে, তোমরা যদি একটু খেয়াল করো, এটা কিন্তু একেবারে পুরোপুরি লম্বা লম্বি না, এখানে প্রত্যেকটা যে কোষ আছে পেশির, আলাদা আলাদা যে কোষ, সেই কোষগুলো একটা কোনো কিছুর মাধ্যমে, আমি বলছি কোনো কিছু, তোমরা কি বলতে পারবে যে কোনো কিছুটা বলতে আমি কি বোঝাইতে যাচ্ছি, যে কিসের মাধ্যমে হৃৎপেশির ক্ষেত্রে পেশি কোষগুলো একটা পেশি কোষ থেকে আরেকটা পেশি কোষ আলাদা হয়, দেখি তোমরা বলতে পারো কিনা। একটু জুম করতে হবে, ওকে। তোমরা একটু কথার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। তাহলে আমি কন্টিনিউ করি, যে
হৃদপেশির ক্ষেত্রে পেশি কোষগুলো একটা স্তর দ্বারা আলাদা হয়, সেটা তোমরা বলতে পারবে যে আমি দেখো এখানে আঁকছি, এটাকে কি বলা হয়, বা আমি আরেকটু সহজ করে দিই, একটা ডিস্ক এর মাধ্যমে কোষগুলো পরস্পর থেকে আলাদা হয়, এই ডিস্ক গুলোর নাম কি বলতে পারবে? আমি বলে ফেলি যে হৃদপেশির একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা হলো হৃদপেশির ক্ষেত্রে প্রত্যেকটা পেশি কোষ ইন্টারক্যালোটেড ডিস্ক নামে একটা ডিস্কের মাধ্যমে আলাদা থাকে। তার মানে দেখো পৌষ্টিক পেশির ক্ষেত্রে কিন্তু এমন কোনো আলাদা আলাদা কোষ থাকবে না, কার ক্ষেত্রে থাকবে? হৃদপেশির ক্ষেত্রে আলাদা আলাদা কোষ থাকবে। তাহলে হৃদপেশির একটা স্পেশাল বৈশিষ্ট্য কি থাকবে? যে এর মধ্যে হলো ইন্টারক্যালোটেড ডিস্ক থাকবে। তাহলে দেখো আমরা অলরেডি 3টা পয়েন্ট পড়ে ফেলছি, যে পৌষ্টিক পেশি দেখতে হলো নলাকার হবে, হৃদপেশি দেখতেও নলাকার হবে, কিন্তু অনিশ্চিত পেশি কেমন হবে? মাকু আকৃতির হবে। শাখা প্রশাখার ক্ষেত্রে কি বললাম? পৌষ্টিক পেশির কোনো শাখা প্রশাখা নেই, অনিশ্চিত তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু হৃদপেশির ক্ষেত্রে এটা পৌষ্টিক পেশির থেকে আলাদা হয়েছে কেন? কারণ এখানে হলো শাখা প্রশাখা আছে। 3 নম্বর পয়েন্টে আমরা কি বলবো? 3 নম্বর পয়েন্টে বলবো পৌষ্টিক পেশি হলো তোমার কোষগুলো আলাদা হওয়ার কোনো মাধ্যম নেই, কিন্তু হৃদপেশিগুলো আলাদা হওয়ার মাধ্যম আছে। সেটা কি? সেটা হলো ইন্টারক্যালোটেড ডিস্কের মাধ্যমে পরস্পর থেকে আলাদা হয়। এখন আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হলো এই অনুপ্রস্থ রেখা, এর মধ্যে এরকম 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 অনেক রেখা থাকে, এই অনুপ্রস্থ রেখাগুলো যেহেতু এটাও নলাকার আর এইটাও নলাকার, তাহলে এই দুইটার মধ্যে হলো এই নলাকার যেগুলো থাকবে সেগুলোর মধ্যে হলো অনুপ্রস্থ রেখাগুলো আমরা দেখতে পাবো, কিন্তু এর মধ্যে কোনো অনুপ্রস্থ রেখা থাকবে না। তাহলে যারা হলো নলাকার হবে তাদের মধ্যে অনুপ্রস্থ রেখা থাকবে। তাহলে অনুপ্রস্থ রেখা কাদের কাদের মধ্যে থাকবে বলতো? পৌষ্টিক পেশি এবং হৃদপেশির মধ্যে থাকবে। চলো আমরা 4টা বৈশিষ্ট্য তো পড়ে ফেললাম, যদি খতে আসে তাহলে 4টা বৈশিষ্ট্য দিলে তুমি 2 এর মধ্যে 2 পাবে, বা আরেকটা এই যে ইন্টারক্যালোটেড ডিস্ক এটা রাখলে 2 এ 2 পাবে, কিন্তু আমরা তো গ ঘর জন্য পড়বো। তাহলে আমরা এই 4টা পড়ার পরে একটু নামকরণটা করে আসি, সেটা হলো পৌষ্টিক পেশির আর কি কি নামে ডাকতে পারি। দেখো এরা হলো শাখান্বিত, তাহলে শাখা মানে কি? রেখা রেখা। তাহলে পৌষ্টিক পেশি আর একটা নাম আমরা কি রৈখিক পেশি বলতে পারি কিনা বলতো? অবশ্যই বলতে পারবো। তাহলে পৌষ্টিক পেশির আর একটা নাম কি বলতো? রৈখিক পেশি। এরপর আমি কি বললাম? এখানে অনেকগুলো অনুপ্রস্থ দাগ আছে, তাই না? এই পেশিগুলোর এই কোষগুলোর মধ্যে কি আছে বলতো? এরকম এরকম দাগ আছে অনেকগুলো। তাহলে আমরা পৌষ্টিক পেশিকে আর একটা নামে ডাকতে পারি না, যে এটা হলো দাগাঙ্কিত পেশি? পারি কিনা বলতো? অবশ্যই। তাহলে পৌষ্টিক পেশির আরেক নাম কি? পৌষ্টিক পেশির আরেক নাম হলো রৈখিক পেশি। পৌষ্টিক পেশির আরেকটা নাম কি? পৌষ্টিক পেশির আরেকটা নাম হলো দাগাঙ্কিত পেশি। এখন আমরা তোমাদেরকে বলি যে তোমরা বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো দাগ দিয়ে দিয়ে পড়বে। তাহলে দাগ দেওয়া মানে কি? তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলোকে চিহ্নিত করলে, তাহলে যখন যেটা দাগাঙ্কিত হবে তাহলে সেই পেশিটাকে কি আমরা চিহ্নিত পেশি বলতে পারি না? তাহলে পৌষ্টিক পেশির আরো একটা নাম হয়ে গেল। এখন পৌষ্টিক পেশিগুলো এই যে দাগ 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 তৈরি হইলো, এখন আরেকটা তোমাদেরকে বলবো, সেটা হলো এই 4টা নাম তোমরা এই 4টা পয়েন্ট থেকে পাইলাম। এরপর আমি আরো 2টা পয়েন্ট পড়াবো, এরপরে ঐচ্ছিক পেশি অনিশ্চিত পেশি আরো কিছু নাম বলবো। আশা করি তোমাদের কাছে নামগুলো অনেক ঝামেলা লাগতো। যেমন আমি যখন পড়ছি আমার ওই যে আলাদা করে যখন প্রত্যেকটা পার্ট পড়ছিলাম তখন খালি বলাই যায় তো কোনটা মসৃণ, কোনটা ওইটাকে ঐচ্ছিক হবে, কোনটা হলো আবার হলো অমসৃণ বা অরৈখিক, সেটা কি আবার অনিশ্চিত হবে, এরকম আমার প্যাচ লাগতো। তো আমি আশা করি তোমাদের লাগবে না, তোমরা যে বৈশিষ্ট্যগুলো দেখবে নামকরণ এমনিতেই হয়ে যাবে। এখন নিউক্লিয়াস যদি বলি, একটা জিনিস খেয়াল করো, আমি এইখানে হৃদপেশির ক্ষেত্রে কি বললাম? হৃদপেশির ক্ষেত্রে বললাম কি প্রত্যেকটা কোষ ইন্টারক্যালোটেড ডিস্কের মাধ্যমে আলাদা হয়ে যায়। তাহলে প্রত্যেকটা কোষের জন্য আলাদা আলাদা নিউক্লিয়াস থাকে না বলো? তাহলে এই যে ঠিক মাঝামাঝি জায়গাগুলোতে কি থাকবে বলো তো একটু? নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস। এরপরে অনিশ্চিত যে পেশিটা আছে সেটা হলো মাকু আকৃতির, দেখো এখানে দেখা যাচ্ছে ছোট ছোট সেল, তাহলে এর মধ্যে এরকম নিউক্লিয়াস থাকবে। কিন্তু ঐচ্ছিক যে পেশি আছে, এই ঐচ্ছিক পেশিগুলো কি নিজেরা কাজ করতে পারে, আমরা যে কোনো সময়, মানে এর উপর কোনো কন্ট্রোল নেই, আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি। আমার মন চাইছে হাত নড়াইতে পারবো, তার মানে কি এর কাজ অনেক বেশি। এখন তুমি আমাকে বলো কার কাজ বেশি থাকবে? যার মধ্যে নিউক্লিয়াস বেশি থাকবে তার কাজ বেশি থাকবে। তার মানে হলো এই যে এখানে যে পৌষ্টিক পেশিটা আছে তার মধ্যে নিউক্লিয়াস গুলো এইভাবে ছড়াই ছিটাই থাকবে, এরকম অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। তাহলে আমরা যদি একটু নিউক্লিয়াসের সংখ্যাটা বলি তোমাদেরকে, তাহলে সেটা হলো কয়েকশো থাকবে হলো ঐচ্ছিক পেশির ক্ষেত্রে, কিন্তু অনিশ্চিত পেশির ক্ষেত্রে সেই সংখ্যাটা কেমন হবে বলতো? একটি হয়ে যাবে, কারণ প্রত্যেকটা কোষের মাঝখানে একটি করে। যে এটা যেমন অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত ছিল, কারণ অনেক বেশি কাজ করা লাগতো, খুব ঘন সন্নিবিষ্ট এরা। আর হৃদপেশিটা একটা নির্দিষ্ট কাজ, সেটা হলো পাম্পিং করা। কি করা? পাম্পিং করা।
তাহলে আমি তোমাদের যদি বলি এইটাতেও একটা কোষ থাকবে। এখন যেহেতু এটা দেখো ঘন সন্নিবিষ্ট অনেকগুলো দাগ দাগ, তাহলে সেটা কি মসৃণ হবে নাকি অমসৃণ হবে বলো তো? অবশ্যই সেটা হলো অমসৃণ হবে। তাহলে আমি আরো একটা নাম বলে ফেললাম, অমসৃণ। এরপরে আরেকটা বললাম যে আমরা ঐচ্ছিক পেশিকে কি করতে পারি, আমাদের ইচ্ছা মতো নড়াইতে পারি। কখন নড়াইতে পারি? দেখো যে হাড়ের সাথে মিশে আছে বলে আমি এভাবে নড়াচ্ছি, পা ইচ্ছা মতো আমরা নড়াইতে পারতেছি। তার মানে কি বলতো, যে ঐচ্ছিক পেশিগুলো কঙ্কাল, মানে হলো হাড়ের সাথে লেগে থাকে। তাহলে ঐচ্ছিক পেশির আরেকটা নাম কি আমরা বলতে পারি না যে এটার আরেকটা নাম হলো কঙ্কাল পেশি? তাহলে তোমরা একটু কমেন্ট করে ফেলো তো যে ঐচ্ছিক পেশির কি কি নাম হতে পারে। আমি একবার বলি, তোমরা আমার সাথে সাথে কমেন্ট করো। তাহলে ঐচ্ছিক পেশির একটা নাম হলো রৈখিক পেশি, ঐচ্ছিক পেশির আরেকটা নাম হলো দাগাঙ্কিত পেশি, ঐচ্ছিক পেশির আরেকটা নাম হলো চিহ্নিত পেশি, ঐচ্ছিক পেশির আরেকটা নাম হলো অমসৃণ পেশি, এবং ঐচ্ছিক পেশির আরেকটা নাম কি হবে বলতো? আরেকটা নাম হবে হলো কঙ্কাল পেশি। এখন এদেরকে যদি আমরা ইংলিশেও বলি তাহলে কি কি বলতে পারি? সেটা হলো তোমার একটা বলতে পারি যে ঐচ্ছিক মানে হলো ভলেন্টারি মাসেল, এরপরে কি বলতে পারি? স্ট্র্যাটেজিক মাসেল। এরপরে আমরা কি বলতে পারি? অমসৃণ মানে কি রাফ বা আনস্মুথ, এরকম ওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারি। মেইনলি আমরা রাফ হিসাবে ব্যবহার করব। কঙ্কাল মানে কি? স্কেলিটাল মাসেল। তাহলে দেখো ইংলিশ এবং বাংলা প্রায় 10টা-12টা নাম হয়ে গেল না? তাহলে ঐচ্ছিক পেশির কয়টা নাম বলে ফেলো। ঐচ্ছিক পেশির নামগুলো একটু কমেন্ট করো তোমরা, যে ঐচ্ছিক পেশির এই কয়টা নাম আছে। তাহলে তোমরা কমেন্ট করতে থাকো, আমি পরেরটা বলে ফেলি। তাহলে সেম ভাবে যদি অনৈচ্ছিক পেশির নামকরণ আমরা একটু করতে চাই তাহলে কি কি হইতে পারে বলতো? যেহেতু অনৈচ্ছিক পেশি, তাহলে এই যে এর বিপরীতটা হবে, তাহলে এটা হবে হলো অরৈখিক পেশি। কারণ কি এখানে কোনো রেখা আছে বলতো? কোনো রেখা ছিল না। এরপর এখানে কি কোনো দাগ দাগ আছে? অবশ্যই না, দাগ দাগ নেই। এরপরে এটা কি, যেহেতু দাগ নেই সেহেতু কি এটা আমরা চিহ্নিত করতে পারছি? অবশ্যই না। কিন্তু এই নামগুলোর বিপরীত নাম অবশ্যই হবে, কিন্তু একটা স্পেশাল নাম কি হবে? যেমন অনৈচ্ছিক পেশির উদাহরণ যদি বলি, ভিসেরা। ভিসেরা বলতে হলো তোমার লাং, এরপর হলো কিডনি, এরপর হলো ফুসফুস, যেগুলো আমাদের হলো ভিতরে থাকে। এটার বাংলা যদি বলি সহজ বাংলায় তাহলে হলো যে অন্তর্জন্তীয় পেশি। তাহলে অন্তর্জন্তীয় পেশি বা ভিসেরাল পেশি এটার আরেক নাম। এইগুলোর উল্টা নাম অবশ্যই হবে। সাথে আরেকটা কি নাম বললাম বলতো? অন্তর্জন্তীয় পেশি অথবা ভিসেরাল পেশি নামেও আমরা এটাকে ডাকতে পারি অনৈচ্ছিক পেশিকে। আর হৃৎপেশি তো হৃৎপেশি তোমরা জানো। তাহলে দেখো আমাদের নামকরণ হয়ে গেল, সাথে সাথে আমাদের অনেকগুলো পয়েন্ট আমরা ইতিমধ্যে বলে ফেললাম। তোমরা আশা করি যে রিটেনে যদি আসে সিকিউতে তাহলে তোমরা পারবা। আবার যদি অনৈচ্ছিক মানে এমসিকিউ আকারেও আসে তাহলেও তোমরা বলতে পারবা যে হৃৎপিণ্ডের বা হৃৎপেশির ক্ষেত্রে হলো নিউক্লিয়াসের সংখ্যা কত, এরকম এমসিকিউ আসবে তোমাদের এইচএসসি পরীক্ষাতে। আশা করি তোমরা পারবা। তো এখন নিউক্লিয়াস নিয়ে যেহেতু আলোচনা করছি, তো নিউক্লিয়াসের অবস্থানটা আমরা একটু জেনে ফেলি। দেখো যেটা হলো নিউক্লিয়াস অনেক ভাবে এইভাবে 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 আসে, তাহলে এটার অবস্থান কি হয় বলতো? চারপাশ ঘিরে থাকা। এটাকে কি বলা হয়? মনে করো এই যে গোল, এটা চারপাশ ঘিরে যদি থাকে কোনো কিছু, সেটাকে আমরা কি বলবো? পরিধি বলি। তাহলে কোথায় থাকবে বলতো? যেটা হলো ঐচ্ছিক পেশি, তার ক্ষেত্রে নিউক্লিয়াসের অবস্থানটা থাকবে হলো পরিধির দিকে। আর হৃৎপেশির ক্ষেত্রে কোথায় থাকবে বলতো? দেখো হৃৎপেশি গুলো হলো আমি কি বললাম? ইন্টারক্যালোটেড ডিস্কের মাধ্যমে আলাদা আলাদা হয়েছে। ইন্টারক্যালোটেড ডিস্কের মাধ্যমে একটা আলাদা সেল হয়ে গেছে, এটা হলো একেবারে মাঝামাঝি জায়গায় চলে আসবে। তাহলে এটা থাকবে হলো কেন্দ্রের মধ্যে থাকবে। আর এটাও বলতে পারো যে কেন্দ্র, কিন্তু কেন্দ্র কেন বললাম না? কারণ এই মাকু মানে হলো স্পিত হবে। স্পিত মানে কি? যেমন ধরো আমরা যদি বাসে জার্নি করি তাহলে আমাদের স্বাভাবিক 6 থেকে 8 ঘন্টা যদি তুমি জার্নি করো তাহলে দেখবে যে পা ফুলে উঠছে। এই যে ফুলে ওঠা এটাকে বলা হয় স্ফীত। তাহলে মাকু মানে কি? মাকু মানে হলো কোন জায়গায় হলো ফুলে ওঠা। তাহলে যে ফুলে ওঠা মানে কি? যেই বরাবর ফুলে উঠবে, মনে করো এই বরাবর ফুলে উঠছে, তাহলে ওই বরাবর হলো নিউক্লিয়াসটা চলে আসবে। এজন্য আমরা কেন্দ্র না বলে কি বলবো বলতো? মাকু আকৃতির ক্ষেত্রে বা অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে নিউক্লিয়াসের অবস্থানটা থাকবে হলো স্ফীত অংশ বরাবর। তাহলে আমরা নিউক্লিয়াসের অবস্থানটা জেনে ফেললাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিবা। যারা যারা আসছো তোমরা কিন্তু একেবারেই কমেন্ট করছো না, এটা কিন্তু মানে আমাকে অনুৎসাহিত করবে যে তোমরা আসলেই বুঝতেছো কিনা বা আরেকটু আমার ভালো করে পড়ানো লাগবে কিনা। তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো তাহলে। হৃৎপেশি গঠনগতভাবে কেমন ধরনের পেশি? আমি অপশনগুলো বলি, তোমরা কোশ্চেন বুঝছো। হৃৎপেশি গঠনগতভাবে কেমন ধরনের পেশি? 1 নম্বর অপশন হলো ঐচ্ছিক পেশি, আর 2 নম্বর অপশন হলো অনৈচ্ছিক পেশি। দুইটা অপশন দিলাম তোমাদেরকে। বলতো হৃৎপেশি গঠনগতভাবে যে রৈখিক ঐচ্ছিক পেশি নাকি অনৈচ্ছিক পেশি? সবাই কমেন্ট করো এটা, 1 মিনিট সময়। কোশ্চেনটা বুঝছো?
হৃৎপেশি গঠনগতভাবে ঐচ্ছিক পেশি হবে নাকি অনৈচ্ছিক পেশি হবে? এই কোশ্চেনটার অ্যান্সার যদি করো তোমরা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এই টপিকটা বুঝতেছো বা বুঝেছো। বলো, হৃৎপেশি গঠনগতভাবে কি ঐচ্ছিক পেশি নাকি অনৈচ্ছিক পেশি? একটু দ্রুত কমেন্ট করো। কেউই পারবে না? হৃৎপেশি গঠনগতভাবে ঐচ্ছিক পেশি নাকি অনৈচ্ছিক পেশি? একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, কে পারবে বলো? হৃৎপেশি গঠনগতভাবে কি ঐচ্ছিক পেশি হবে নাকি অনৈচ্ছিক পেশি? আচ্ছা, এখন সময় নেই, অনেক অনেক পড়ানো লাগবে। আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো, হৃৎপেশিটা কি? হৃৎপেশি কি আমাদের কি তোমার ওটাকে চালানোর কোনো অ্যাবিলিটি আছে? আমরা কি হৃৎপেশিকে কন্ট্রোল করতে পারি বলো তো? যেমন হাতকে আমি এখন মন চাইছে নড়াইলাম, হৃৎপেশি কি এমন হবে? কখনোই না। তাহলে হৃৎপেশিকে আমরা কি বলবো বলতো? কাজের দিক থেকে হলো হৃৎপেশিটা কেমন হবে বলতো? হৃৎপেশিটা হবে হলো অনৈচ্ছিক পেশি। কারণ কি, যেমন লিভারকেও আমাদের কাজে কন্ট্রোল করতে পারি না, ফুসফুসও তার নিজের মতো কাজ করে, তারপরে কিডনি তার নিজের মতো কাজ করে, এই জন্য তার পেশিগুলো যেমন অনৈচ্ছিক পেশি ছিল, ঠিক সেম ভাবে হার্টও এরকম একটা অর্গান আমাদের, যেটা হলো তোমার কাজের দিক থেকে কেমন হবে বলতো? অনৈচ্ছিক পেশি হবে। কিন্তু আমি তো কোশ্চেনটা বলি নাই কাজের দিক থেকে কি হবে, আমি বলছি যে গঠনগতভাবে হৃৎপেশিটা কেমন ধরনের পেশি। তাহলে গঠনগত যদি বলি, গঠন কেমন? দেখো, ওরা দেখতে নলাকার ছিল, নলাকার, এবং শাখান্বিত ছিল, যেটা কিন্তু কার সাথে মিলে যাচ্ছে? নলাকার। এটা হলো ঐচ্ছিক পেশির সাথে মিলে যাচ্ছে। তাহলে তোমরা সবাই লিখে রাখবে যে হৃৎপেশিটা গঠনগতভাবে একটা ঐচ্ছিক পেশি, আর কাজের দিক থেকে সেটা হলো কি পেশি বলতো? সেটা হলো অনৈচ্ছিক পেশি। কেউ কি কমেন্ট করছিল? ঐচ্ছিক পেশি, গুড। সুমায়া পারবিন, আর হলো কে? অভিজিৎ। হ্যাঁ, তোমরা পারছো, গুড, ভেরি গুড। এখন কথা হলো, আমরা এটা জেনে ফেললাম, এখন আমরা যেটা করব সেটা হলো সার্কোলেমা জিনিসটা কি। ভেরি 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 ইম্পর্টেন্ট। সবাই 2টা মিনিট একটু মনোযোগ দিবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটা। সার্কো, দেখো আমরা পড়তেছি হলো পেশি। কি পড়তেছি বলতো? পেশি। এখন কিছু মেডিকেল টার্ম আছে, আমরা প্রত্যেকটা জিনিসকে কিছু মেডিকেল টার্মে মানে ডাকি। যেমন হার্টের কথা যদি বলি, তাহলে কার্ডিয়া বললে আমরা বুঝি যে হার্ট রিলেটেড কিছু। এরপরে যদি ফুসফুস রিলেটেড বলে, তাহলে আমরা বলবো যে কি বলতো? পালমোনারি রিলেটেড। এরপরে যদি কিডনি রিলেটেড কোনো কথাবার্তা বলা হয়, মেডিকেল টার্ম বা বায়োলজিক্যাল ভাবে আমরা কি বলি? রেনাল শব্দটা ইউজ করি। সেম ভাবে অস্থির ক্ষেত্রে যদি বলি, তাহলে কি বলি বলতো? অস্টিও, এরকম থাকবে। তারপরে যদি আমরা হলো তরুণাস্থির ক্ষেত্রে বলি, তাহলে কি বলবো বলতো? কন্ড্র বলবো। কন্ড্র দিয়ে তারপরে নামের শেষে যেটা বলবে সেটা থাকবে। সেম ভাবে যখন পেশি বলবে, পেশিকে আমরা মেডিকেল ভাষায় 2টা সংক্ষেপ নামে চিনবো, একটা হলো মায়ো আর একটা হলো সার্কো। কি বললাম বলতো? একটা হলো মায়ো আর একটা হলো সার্কো। এটা দ্বারা আমরা পেশিকে চিনবো। এখন দেখো, এই পেশি কোষ বলছিলাম, তাহলে পেশি কোষকে কি বলা হয়? দেখো, মায়ো থেকে আসবে হলো পরিণত কোষকে আমরা কি বলি? সাইট বলি, এবং অপরিণত কোষকে কি বলি? আমরা ব্লাস্ট বলি। তাহলে দেখো, এটাকে বলবো হলো আমরা মায়োসাইট। তাহলে মায়োসাইট কি থেকে আসতেছে বলতো? মায়োসাইট আসতেছে হলো মায়োব্লাস্ট থেকে। এখন আমি তোমাদেরকে একটু অন্য অধ্যায়েরও কিছু এইচএসসি তে আসার মতো, একেবারে প্রত্যেক বোর্ডে দেখা যায় যে কিছুদিন পর পর এই টপিকটা আসে, তো আমি সেটা নিয়ে একটু আলোচনা করি যেহেতু। তাহলে ব্লাস্ট শব্দের অর্থ হলো অপরিণত কোষ। আর সাইট মানে কি বলবো? সাইট মানে হলো পরিণত কোষ। এখন আমি এক একটা করে টপিক বলবো, তোমরা হলো কমেন্ট করবে। তাহলে মায়োব্লাস্ট মানে হলো অপরিণত পেশি কোষ, আর মায়োসাইট মানে হলো পরিণত পেশি কোষ। মানে মায়োসাইটটাকে আমরা হলো পেশি কোষ বলি। তাহলে তোমরা আমাকে বলো তো, যে যেটা হলো তোমার হলো কি বলবো? অস্থি কোষ যেটা আছে, অস্থির যে কোষ, তাহলে সেটা কি হবে বলতো? অস্টিওসাইটটা কোথা থেকে আসবে বলতো? অস্টিওব্লাস্ট। সেম ভাবে তোমাদের হাইড্রা চ্যাপ্টারে একটা আছে, সেটা হলো নেমাটোসাইট আছে, আর হলো তাহলে কি হবে বলতো?
নেমাটোসাইট তো না, সেটা হলো কি নিডোসাইট। নিডোসাইট কোথা থেকে আসবে? নিডোব্লাস্ট। নিডোব্লাস্ট থেকে আসবে। কি আসবে? নিডোসাইট। নিডোসাইট। এখন আরেকটা আছে লোহিত রক্তকণিকা, সেটাকে আমরা কি বলবো? ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট এটা কোথা থেকে আসবে বলতো? ইরাইথ্রোব্লাস্ট থেকে আসবে। এখন কথা হলো আমি অনেকগুলো লিখে ফেললাম, দেখো মায়োসাইট আরেকটা লিখি, সেটা হলো তাহলে কন্ডোসাইট, মানে হলো তোমার হলো তরুণাস্থির যে কোষ, কন্ডোসাইট কোথা থেকে আসবে? কন্ডোব্লাস্ট থেকে আসবে। কন্ডোব্লাস্ট থেকে আসবে। দেখো আমি অনেকগুলো লিখে ফেলছি, সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সাইট মানে হলো পরিণত কোষ, সবগুলোর পরিণত কোষ, এই অধ্যায়ে বেশিরভাগ বলছি। এখন তোমরা আমাকে অ্যানসার করো, প্লাটিলেট কোথা থেকে আসবে, বা প্লাটিলেটের অপরিণত কোষটার নাম কি বলো তো দেখি আমাকে। প্লাটিলেট যেমন এখানে অনেকগুলো কোষ লিখছি না, মায়োসাইট, তারপরে ইরাইথ্রোসাইট, তারপরে নিডোসাইট, তারপরে কন্ডোসাইট, তারপরে অস্টিওসাইট। তোমরা আমাকে বলো তো যে প্লাটিলেটের তাহলে হলো অপরিণত হলো কোষের নামটা কি হবে? নার্স করব না নাকি? আমি তোমার মেসেজটা বুঝতে পারি, মানে নোটস বুঝাইতে চাইছো? অবশ্যই ক্লাসের নোট করে তোমরা হলো গ্রুপে পোস্ট করবে, যার নোটটা সবথেকে ভালো হবে তাকে হলো মোবাইল রিচার্জ দিব প্রত্যেক ক্লাসের পরে, অন্ততপক্ষে আমি দিব। তোমরা যারা সবথেকে ভালো নোট করবে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো একবার, তাহলে নোট করতে সুবিধা হবে। আমার থেকে তো অনেক বেশি পড়াইতে হবে, আমার কাছে তো হলো কি বলে আর কি স্মার্ট বোর্ড নাই যে আমি একটা স্লাইড আনবো আর হলো তোমাকে ঠাস ঠাস করে পড়াই দিব। আমার তো সব জিনিস মাথার মধ্যে থেকে আনতে হচ্ছে এবং বোর্ডে লিখে লিখে হলো তোমাকে পড়াইতে হচ্ছে, সেই জন্য একটু দ্রুত লেখার চেষ্টা করো, আর না বুঝলে বলো। তাহলে আমি কি বললাম? প্লাটিলেট হলো অপরিণত কোষের নাম কি হবে বলো? প্লাটিলেট। প্লাটিলেটের অপরিণত কোষের নামটা কি হবে দেখি, কে পারো? সময় নেই তো প্লাটিলেট আমি একটু বলে ফেলি। দেখো প্লাটিলেটটা ঠিকই পরিণত কোষ, কিন্তু এর আগে আরো একটা পরিণত অবস্থা আছে, তারপরে হলো তোমার কি আছে বলতো? তারপরে হলো অপরিণত আছে। তাহলে ফার্স্টে যদি বলি প্লাটিলেট, তাহলে প্লাটিলেট হলো পরিণত কি বলতো? অনুচক্রিকা, মানে একটা তোমার কোষ, এটা হলো কি হবে বলতো? মেগা ক্যারিওসাইট থেকে আসছে। তোমরা অবশ্যই রক্তের অধ্যায় যখন পড়াবো তখন আরো সুন্দর মতো ডিটেইলসে বুঝবা। তাহলে এটা কোথা থেকে আসছে? মেগা ক্যারিওসাইট থেকে আসছে। আর সাইটটা কোথা থেকে আসে? সাইটটা আসে হলো মেগা ক্যারিওব্লাস্ট থেকে আসে। তাহলে দেখো সিকোয়েন্সটা কেমন? প্রথমে হলো অপরিণত একেবারে, সেটা হলো মেগা ক্যারিওব্লাস্ট, তারপরে একটু পরিণত মানে ভালোই পরিণত, সেটা কি মেগা ক্যারিওসাইট, আর একেবারে পরিপূর্ণ হলো কি বলতো? প্লাটিলেট। তাহলে আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে ব্লাস্ট এবং সাইটের মধ্যে কি সম্পর্ক। আমি এই ক্লাসে গেলাম না, হ্যাঁ, ওইটা হলো পরে বোঝাবো আর কি। তাহলে আমরা কি করলাম বলতো? পেশি যেটা পড়তেছিলাম, সার্কোলেমা কোথা থেকে আসলাম বলতো? পেশিকে বলা হয় সার্কো, পেশিকে কি বলছি? মায়ো। মায়ো দিয়ে তোমাদের বুঝাইলাম, আরেকটা কি বলছি? সার্কো এখনো বোঝাইনি, সার্কো। এখন এই সার্কোটা কি? যেটা বলছিল সার্কোপ্লাজম। দেখো সবাই একটা মিনিট, জাস্ট একটা মিনিট, তোমাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। সার্কোলেমা, তাহলে সার্কো হলো কার নাম? সার্কো শব্দের অর্থ হলো পেশি। কি বলতো? পেশি। আর লেমা শব্দের অর্থ কি বলতো? লেমা শব্দের অর্থ হলো পর্দা। কি? পর্দা। তাহলে সার্কোলেমা মানে কি? পেশির যে পর্দা আছে সেটাকে হলো সার্কোলেমা বলবো। তাহলে সার্কোলেমার অর্থটা কি সবাই একটু কমেন্টে মানে লিখে ফেলো যে সার্কো শব্দের অর্থ হলো পেশি এবং লেমা শব্দের অর্থ হলো পর্দা। তাহলে সার্কোলেমা মানে কি বোঝাচ্ছে? পেশির যে পর্দা। দেখো আমি তোমাদেরকে একটু উদাহরণ দেই। মনে করো আমার এটা হাত, তো এই হাতের মধ্যে আমার কি আছে বলতো? একেবারে বাইরের স্তর যদি আমি বলি তাহলে চামড়া আছে। তাহলে আমি যদি হাত এক ধরনের পেশি ধরি আমি, তাহলে কি হবে বলতো? আমার একেবারে বাইরের মানে স্তরটা কি হবে? পেশি হবে। এখন দেখো আমি আমার শরীরকে আবৃত রাখার জন্য কি করছি? পাঞ্জাবি পরছি। তাহলে এখানে হলো ড্রেস আছে, এই ড্রেসটা কি হলো তোমার আবার এই পেশির অংশ হবে নাকি পেশির বাইরে হবে বলতো? অবশ্যই পেশির বাইরের একটা অংশ। আমি আরেকটা টপিক বলবো। তাহলে যে সার্কোলেমা কোনটাকে বলবো? সার্কোলেমা হলো দেখো আমার এই হাতের এই অংশটাকে সার্কোলেমা বলবো। এখন ধরো এই সার্কোলেমার উপরে আর একটা স্তর তৈরি হয়েছে, যেমন কোন স্তরটা?
সেটা হলো আমার এই যে হাতের উপর আমি পাঞ্জাবি যখন নিয়ে আসছি, তাহলে এই আরেকটা স্তর তৈরি হয়েছে। দেখো এটা কিন্তু পেশির কোনো স্তর না, তাহলে এটা কিসের স্তর? পেশির উপরে যদি কখনো যোজক কলা বা যোজক টিস্যু যদি চলে আসে একটা আবরণের তৈরি করে, তখন সেটাকে কি বলবো? দেখো কি বললাম, কোশ্চেনটা কি তোমরা বুঝতে পারছো? আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে, যে আমি বলছিলাম যে তোমরা একেবারেই জিরো, আমি কিন্তু সেইভাবে বোঝানোর চেষ্টা করবো। আমার যদি 2টা ক্লাস নেওয়া লাগে আমি নিব, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই যে 7 অধ্যায় তোমরা এমন করে বুঝো যাতে যারা মেডিকেলে পরবর্তীতে আসবে তোমাদের কাছে ফার্স্ট ইয়ারটা স্মুথলি কাটে। কারণ তোমাদের বইতে যেহেতু টপিক গুলো আছে সেহেতু তোমরা যাতে ভালো করে পারো। আর আমি হলো আলিম স্যার এবং হলো আজমল স্যার 2টা বইয়ের ইনফরমেশনই তোমাদেরকে শখের মধ্যে দেওয়ার চেষ্টা করবো। তোমরা একটু পরে খেয়াল করবা যে আমি অনেক কিছু তোমাদের বই থেকে আনি নাই, কিছু জিনিস নতুন বই থেকে আনছি। তাহলে আমাকে বলো যে সার্কোলেমা হলো পেশির পর্দা, এর উপরে যদি যোজক কলার একটা আবরণী চলে আসে তখন সেটার নাম কি হবে? যোজক কলার যদি একটা স্তর আসে তখন সেটার নাম কি হবে? মানে আমার হাতের উপর যে পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিকে আমি কি বলবো? তখন সেটার অবশ্যই একটা নাম হবে, তোমরা একটা লিখে রাখো। যদি সার্কোলেমার উপরে যোজক কলা চলে আসে, যোজক কলা থাকে, সেটাকে বলবো এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম। এখন আমি তোমাদেরকে একটু পেশির গঠনটাও বলি, কারণ কি অনেক সময় তোমাদের কি বলে সৃজনশীল কোশ্চেনে আসে, পেশির কথা উল্লেখ করে দেয়, পেশির গঠনটা ব্যাখ্যা করতে বলে। তো চলো পেশির গঠনটা একটু দেখি। তোমরা সার্কোলেমা অবশ্যই বুঝতে পারছো, আর এন্ডোমাইসিয়াম কি জিনিস সেটাও আশা করি বুঝতে পারছো। এখন দেখো এইটা হলো একটা পেশি তন্তু বা একটা পেশি কোষ। আমি যদি খুব সুন্দর করে আগে থেকে লিখে রাখছি, কারণ ক্লাসের মধ্যে এটা অনেক সময় লাগতো। তাহলে এটাকে আমরা কি বলছি বলতো? এটা একটা পেশি তন্তু। তাহলে পেশি তন্তু, এই যে দেখো আমার পেশির একেবারে বাইরের যে স্তরটা আছে সেই লেয়ারকে আমরা কি বলতেছি বলতো? সেই লেয়ারকে আমরা বলছি সার্কোলেমা। সার্কো শব্দের অর্থ হলো পেশি, লেমা শব্দের অর্থ হলো পর্দা। তাহলে সার্কোলেমা মানে কি বলতো? পেশি পর্দা। 1 মিনিট, আমার বিড়াল চলে আসছে, আমি একটু দিয়ে আসছি, সরি, একটু বিড়ালটাকে রেখে আসি। আচ্ছা ঠিক আছে, সবাই বলো, আমি আরেকটু জুম করতেছি। এখন ঠিক আছে কিনা বলো তো? এখন ওকে কিনা একটু বলো সবাই। আসলে আন্তরিকভাবে দুঃখিত, বিড়ালটা চলে আসছিল তো রুমে, এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা ছিলাম হলো পেশি তন্তুতে। তাহলে পেশি তন্তু যদি আমি আবারও বলি, তাহলে পেশি তন্তুর একেবারে যে বাইরের স্তরটা আছে সেটাকে আমরা কি বলবো? সার্কো শব্দের অর্থ তোমাদেরকে বোঝাইছিলাম হলো, সার্কো শব্দের অর্থ হলো পেশি, আর লেমা শব্দের অর্থ কি? পর্দা। তাহলে পেশি পর্দা কি বলবো? সার্কোলেমা বা পেশি পর্দা। এখন চলো, একটা কোষের মধ্যে যে স্বচ্ছ যেই বা তরল যে পদার্থগুলো ছিল জেলি সদৃশ, সেগুলোকে আমরা কি বলতাম? সাইটোপ্লাজম। তাহলে এইটার ক্ষেত্রে পেশিতন্তু বা পেশি কোষের ক্ষেত্রে সেই সাইটোপ্লাজমটাকে আমরা কি নামে রাখবো বলতো? আমি কার কি বলছি? পেশি মানে হলো সার্কো, তাহলে এটা সাইটোপ্লাজম না বলে এটাকে আমরা বলবো হলো সার্কোপ্লাজম। কি প্লাজম বলতো? সার্কোপ্লাজম। আর এই সার্কোপ্লাজমের মধ্যে অসংখ্য মায়োফাইব্রিল থাকে। কি থাকে? এই যে দেখো এখানে অনেকগুলো মায়োফাইব্রিল আছে। এই মায়োফাইব্রিল গুলো কি নিয়ে গঠিত বলতো? মায়োফাইব্রিল হলো 2 ধরনের প্রোটিন নিয়ে গঠিত। কয় ধরনের? 2 ধরনের প্রোটিন। কি কি প্রোটিন? একটা হলো, 1 নম্বর হলো অ্যাক্টিন, আর 2 নম্বরে হলো মায়োসিন। এরা হলো এক ধরনের প্রোটিন। এদের কি কাজ থাকবে? তাহলে আমি দেখো আবারও বলি, পেশির একেবারে বাইরের যে স্তরটা আছে সেটাকে আমরা বলবো সার্কোলেমা, আর পেশির মধ্যে যেই সাইটোপ্লাজমটা নরমালি কোষের মধ্যে থাকে সেটাকে আমরা বলবো কি?
সার্কোপ্লাজম। আর এই সার্কোপ্লাজমের মধ্যে কি থাকে? সার্কোপ্লাজমের মধ্যে থাকে হলো অসংখ্য মায়োফাইব্রিল। এই মায়োফাইব্রিল গুলো আবার কি কি নিয়ে গঠিত? দুই ধরনের প্রোটিন নিয়ে গঠিত, একটা হলো অ্যাক্টিন আর একটা হলো মায়োসিন। তাহলে অ্যাক্টিন আর মায়োসিনের কি কাজ বলতো? পারবে তোমরা? অ্যাক্টিন আর মায়োসিন হলো সংকোচন প্রসারণ ঘটায়। কারণ কি দেখো, আমরা হাত পা যেভাবেই নাড়াচ্ছি না কেন, সেটা হলো হয়তো সংকোচনের ফলে এটা চলে আসছে। দেখো এটা হলো যখন বাইসেপসটা সংকোচিত হবে তখন আমার এইখান থেকে হাতটা চলে আসতেছে, আবার আমার ট্রাইসেপসটা যখন প্রসারিত হবে তখন দেখো হাতটা কই সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে আমাদের পুরো কঙ্কাল তন্ত্র মানে অঙ্গ চলনা অঙ্গ চালনা কি প্রক্রিয়ার মাধ্যমে হয় বলতো? সেটা হলো সংকোচন প্রসারণের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে সেটা করতে কে সহায়তা করে? অ্যাক্টিন মায়োসিন। আমি আশা করি যে তোমরা গঠনটা খুব ভালো মতো বুঝছো। এখন হলো এই সার্কোলেমা যেটা বুঝাইতে যাচ্ছিলাম কোথা থেকে গেছি বলতো? দেখো আমি কিন্তু পড়াচ্ছি পেশি, কিন্তু দেখো তোমার পেশির গঠনটা আমি পড়ে ফেললাম, কারণ এটা আমার মাথায় ছিল। আমি ওই টাইমেই তোমাদেরকে বোঝাবো একবারে, যাতে তোমাদের বইয়ের মিনিমাম 8-10 পেজ শেষ করে দিতে পারি, সেটা আমার লক্ষ্য। আমি হয়তো একটা সলভ করাচ্ছি, কিন্তু আমার টার্গেট আমি সবগুলো টপিক তোমাদেরকে এখান থেকে সলভ মানে শেষ করে দিব। তাহলে এখন চলে আসো আবার, সবাই একটু মনোযোগ দাও, ওইটা আশা করি বুঝছো তোমরা। এখন আবার ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিতে চলে আসো। তাহলে যে সার্কোলেমা আছে, সেই সার্কোলেমা মানে কি বলছি? পেশি যে পর্দাটা ছিল সেই পর্দাকে আমরা সার্কোলেমা বলছি। তাহলে বলো তো, ঐচ্ছিক পেশির ক্ষেত্রে সার্কোলেমাটা কি স্পষ্ট হবে নাকি অস্পষ্ট হবে? আবার একটু রিক্যাপ করো। এখানে দেখো অনেকগুলো রেখা ছিল, নিউক্লিয়াস ছিল। তাহলে যখন আমার শরীরে, আমি যদি বলি যে আমার শরীরে এখানে হলো লোম স্পষ্ট না অস্পষ্ট, তাহলে কি হইতে পারে বলতো? যদি আমার শরীরে বেশি লোম থাকে, বেশি লোম, তাহলে তোমরা বলবো যে আপনার শরীরে লোম হলো স্পষ্ট। এবং আমার শরীরে মনে করো হাতে যদি লোম না থাকতো, তাহলে তোমরা কি বলতে? যে এখানে হলো লোম আছে হয়তো, কারণ লোম খুব যেহেতু আছে, কিছু কিছু লোম তো অবশ্যই আছে, তাহলে তোমরা বলতো যে হয়তো আছে কিন্তু এটা অস্পষ্ট। তাহলে ঠিক সেই ঘটনা ঘটছে এখানে। এখানে অনেক নিউক্লিয়াস এবং অসংখ্য দাগ। তার মানে যে পর্দাটা আছে, বাইরের যে পর্দা, সেটা তো অবশ্যই হলো তোমার চিহ্নিত করে দিছে স্পেসিফিক। তার মানে হলো সার্কোলেমাটা ঐচ্ছিক পেশির ক্ষেত্রে আমরা দেখতে পারবো খুব ভালোভাবে। এই জন্য সার্কোলেমাটা ঐচ্ছিক পেশির ক্ষেত্রে কেমন হবে বলতো? স্পষ্ট হবে এবং সম্পূর্ণ হবে। কারণ কি পুরো জায়গাটা এরকম রেখা রেখা এবং নিউক্লিয়াস দ্বারা ভর্তি। তাহলে ঐচ্ছিক পেশির ক্ষেত্রে সার্কোলেমা, এখন আশা করি যে তোমাদের কোনো অসুবিধা নেই যে সার্কোলেমা জিনিসটা কি ছিল, এটা অস্পষ্ট কি জিনিস, অসম্পূর্ণ কি জিনিস বা সম্পূর্ণ কি জিনিস, এই টপিকটা। তাহলে ঐচ্ছিক পেশির ক্ষেত্রে সার্কোলেমা কেমন হবে? স্পষ্ট হবে এবং সম্পূর্ণ হবে। এখন ধরো অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে বলতো, অনৈচ্ছিক পেশি কোনো দাগ দাগ আছে বলতো, বা কোনো স্তর আছে? নেই। তার মানে এটা কেমন হবে? অস্পষ্ট হবে দেখতে, আর এটা হবে হলো অসম্পূর্ণ। আর একটা জিনিস, হৃদপেশি যেটা আছে, হৃদপেশি কেমন? তোমাদের আজমল স্যারের বইতে হলো সূক্ষ্ম মানে লেখা। এখন তোমরা এটা হলো একটু অ্যাড করে নিবা। কি অ্যাড করবা? আব্দুল আলিম স্যারের বইতে এখানে সূক্ষ্মর পাশাপাশি লিখছে হলো এইটা যেহেতু কাজের দিক থেকে হলো তোমার অনৈচ্ছিক পেশি, সেহেতু এটাও তোমার হলো অস্পষ্ট এবং অসম্পূর্ণ। এটা কোথার কোশ্চেন বলতে পারবা? এটা হলো ডেন্টাল 23-24 সেশনে এই কোশ্চেনটা দিয়েছে। তোমরা অবশ্যই জানো ডেন্টাল 23-24 সেশনে কোশ্চেনটা একটু কঠিন হয়েছিল। এখন দেখো তুমি জানো এই সবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তুমি অনেক সুন্দর করে পড়ছো, বারবার পড়ছো, তারপরে কোশ্চেনটা কই থেকে দিছে দেখো? অস্পষ্ট আর অসম্পূর্ণ। যেটা তুমি আজমল স্যারের বই যদি ওইভাবে পড়তা বা কেউ যদি তোমাকে অ্যাড করে এখানে না দেয়, সেক্ষেত্রে কিন্তু তুমি পারবা না। তাহলে কি মনে রাখবা? হৃদপেশি হলো সূক্ষ্ম, ঠিক আছে, সাথে সাথে কি অস্পষ্ট এবং অসম্পূর্ণ। তাহলে আমি যদি সার্কোলেমার অবস্থাটা বলি, তাহলে কি হবে বলতো? ঐচ্ছিক পেশির ক্ষেত্রে হবে হলো স্পষ্ট এবং সম্পূর্ণ থাকবে, একেবারে ভালো করে দেখতে পারবো আমরা। আর অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কি হবে? এটা হলো অস্পষ্ট হবে, কারণ এটা মাকু আকৃতির কোনো দাগ দাগ নেই, আমরা খুব ভালো দেখতে পারবো না আমার পর্দাগুলো। আর একটা কি হবে? অসম্পূর্ণ হবে, যেহেতু একটুও সম্পূর্ণ নেই, কোনো দাগ নেই, কিছুই নেই পর্দার মধ্যে। আর হৃদপেশিটা এটা হলো সূক্ষ্ম হবে, ছোট ছোট হবে, কিন্তু এটা কি হবে বলতো? যেহেতু এটা কাজের দিক থেকে অনৈচ্ছিক পেশির মতো, এই জন্য এটাও অস্পষ্ট এবং অসম্পূর্ণ হবে। এটা কার বইয়ের রেফারেন্স? এটা হলো আলিম স্যারের বই। আলিম স্যারের বই তোমরা লিখে রাখতে পারো। তো এই পর্যন্ত দেখো সব বৈশিষ্ট্য শেষ। তোমাদের সিকিউ এবং এমসিকিউ তে, এটা এমসিকিউ তে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এখন চলো আমরা দেখবো হলো যে সংকোচন ক্ষমতা কার বেশি। দেখো আমি কি বললাম? ঐচ্ছিক পেশি আমরা নিজেদের ইচ্ছা মতো নড়াইতে পারবো, তাহলে সংকোচন ক্ষমতা কার বেশি হবে? অবশ্যই ঐচ্ছিক পেশির হবে, এবং এটা দ্রুত। আমি যদি কারো ঘুষি মারি, ঠাস করে ঘুষি মারতে পারবো অনেক দ্রুত। এখন তুমি চিন্তা করো, অনৈচ্ছিক পেশি একটা আমি ধরলাম, সেটা হলো যে কি বলবো,
ফুসফুসের একটা পেশির কথা বললাম আমি, সেটা দিয়ে কি তুমি কাউকে গুতা মারতে পারবা যায়? বা আমি বললাম যে লিভারের একটা পেশি, কিডনির একটা পেশি, সেটাকে দিয়ে কি তুমি খুব দ্রুত যায় কাউকে গুতা দিতে পারবা বা লড়াইতে পারবা? অবশ্যই পারবা না। তাহলে ঐচ্ছিক যে পেশিটা আছে, ঐচ্ছিক পেশিটা হলো খুব দ্রুত চলতে পারে এবং এটা অনেক শক্তিশালী একটা পেশি। তাহলে যে দ্রুত চলতে পারে এবং শক্তিশালী চলতে পারে, বলতো যে অনেক জোরে দৌড়ায়, হ্যাঁ একদম খুব দ্রুত বা দ্রুত চলতে পারে, সে কি বেশি ক্লান্ত হবে নাকি কম ক্লান্ত হবে? অবশ্যই যে হলো তোমার বেশি দৌড়াবে, বেশি কাজ করবে, সে বেশি ক্লান্ত থাকবে। আর যে হলো তোমার হলো একেবারেই মন্থর থাকবে বা ধীর গতিতে চলবে, সে একটু কম ক্লান্ত হবে। তাহলে দেখো দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আলিম স্যারের বইয়ের, তোমাদের বইতে নাই। তোমাদের এই পর্যন্ত আছে, আবার নিচে পর্যন্ত আছে। তাহলে এই সংকোচন ক্ষমতা এবং অবসাদ আর হলো ক্লান্তি যেটা আছে, এই দুইটা পয়েন্ট আবার আলিম স্যারের বইয়ের রেফারেন্স। তাহলে একটু দেখো, সংকোচন যে ক্ষমতা আছে, সংকোচন ক্ষমতা ঐচ্ছিক পেশির ক্ষেত্রে হলো দ্রুত এবং শক্তিশালী, আর অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কেমন বলতো? মন্থর এবং দীর্ঘস্থায়ী। এবার হৃদপেশির ক্ষেত্রে দেখো পরিমিত এবং ছন্দময়। তোমরা জানো অবশ্যই হৃদপেশির কাজ কি? পাম্প করা। এটা কেমন? প্রত্যেক সেকেন্ড পর পর একেবারে সময়, যেভাবে একদম ছন্দময় একটা। তাহলে এটা কি তুমি এই দুটোর সাথে মিলাইতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে দেখো আবার একটু, সংকোচন ক্ষমতা কি? ঐচ্ছিক পেশির হলো দ্রুত এবং শক্তিশালী, এই জন্য ঐচ্ছিক পেশি অবসাদ বা ক্লান্তিটা কেমন হবে বলতো? ঐচ্ছিক পেশির হলো সহজে এটা হলো তোমার ক্লান্ত হয়ে পড়বে। আর অনৈচ্ছিক পেশিটা কেমন হবে বলতো? এটা সহজে ক্লান্ত হবে না। কারণ কি? ফুসফুস চলতেই আছে, নিঃশ্বাস নিতেই আছে একটা নির্দিষ্ট সময়। এবার দেখো এটা কেমন? পরিমিত ভাবে চলবে এবং ছন্দময়। এখন এটা একটা কথা লিখছি যে সাধারণত হয় না। এখন তোমরা অবশ্যই জানো হৃদপেশি যদি রেস্টে যায় তাহলে কি ঘটবে মানুষের? কমেন্ট করো তো, যে হৃদপেশি যদি কখনো রেস্ট করে তখন কি হবে? হৃদপেশি যদি রেস্ট করে তাহলে মানুষের কি ঘটনা ঘটবে? হৃদপেশি যদি রেস্ট করে তাহলে মানুষের কি ঘটনা ঘটবে বলতে পারবা? হৃদপেশি রেস্টে গেলে মানুষের কি ঘটনা ঘটবে? আমি তোমাদেরকে বলি, হৃদপেশি কি পাম্প করার যার ক্ষমতা আছে, যদি আমাদের শরীরে হৃদপেশি তোমার বন্ধ হয়ে যায়, রেস্টে চলে যায়, তাহলে মানুষ কি হার্টবিট কি থাকবে? থাকবে না। হার্টবিট যদি না থাকে মানুষ কি বেঁচে থাকবে? অবশ্যই না, তার মানে মারা যাবে। তবে এইটা হলো এই সাধারণত কথা লেখার উদ্দেশ্য কি? যেমন ধরো কেউ হার্ট অ্যাটাক করছে অথবা হার্ট ফেইলিউর করছে, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে? হয়তো অক্সিজেনের অভাব থাকে হলো পেশি কোষের, হৃদপেশি কোষের, অথবা অনেক সময় কি ঘটনা ঘটে? হৃদপেশিটা হলো তোমার এই হার্ট ফেইলিউরে একেবারেই ফেল করে, এই ক্ষেত্রে তো বেশিরভাগ মারা যায়। তবে যেই ক্ষেত্রে বেঁচে থাকে সেই ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, কিছুটা হলো ধীর গতি হয়ে যায় না হার্টের? যেমন কেউ অ্যাক্সিডেন্ট করছে খুব দ্রুত, মনে করো সাথে সাথে 2 লিটার ব্লাড তার শরীর থেকে বের হয়ে গেল, তাহলে 2 লিটার যদি ব্লাড তার শরীর থেকে বের হয়ে যায় তাহলে তার এই পেশি কোষ যে সংকোচন প্রসারণ করতেছিল এখন কি সেরকম তোমার হলো ব্লাড পাচ্ছে? তাহলে কিছুটা কমাই দিবে না বলো? দেখা যাবে আস্তে আস্তে। এটা কিন্তু হয়, এই ঘটনা কিন্তু ঘটে। তবে এইসব পেশেন্টকে কি করি আমরা? দ্রুত হলো তাকে হলো ব্লাড দিতে হবে, তাহলে দেখা যাবে যে সে বেঁচে যাবে। কিন্তু তুমি যদি এরকম 2 লিটার ব্লাড যাওয়ার পর যদি তাকে ইমার্জেন্সি ব্লাড দিতে না পারো, সেসব পেশেন্ট আর কি স্পট ডেড হয়ে যাবে আর কি কিছু সময়ের মধ্যে। তাহলে এই যে সাধারণত হয় না কথার দ্বারা কি বুঝাইলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা দেখো এবার, অবসাদ কি? যে দ্রুত হবে সে সহজেই হবে, এটা হলো সহজেই হয় না, আর এটা কি সাধারণত হয় না। এখন চলো নিঃশ্বাস কাল আমরা দেখি। তাহলে মনে রাখবা এটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার হলো অবসাদ ক্লান্ত খুব সহজে হবে সে কেমন হবে বলতো? নিঃশ্বাস কাল হলো তার স্বল্পস্থায়ী হবে। যে হলো সহজে হলো ক্লান্ত হবে না, তার নিঃশ্বাস কালটা কেমন হবে? এই 3টা পয়েন্ট তোমরা অবশ্যই নোট আউট করবা। তোমাদের বইয়ের দেখো ছকের নিচে অনেকখানি জায়গা আছে, সেই জায়গার মধ্যে তোমরা তোমাদের বইতে হলো 14টা পয়েন্ট আছে, তোমরা 15, 16, 17 এই 3টা পয়েন্ট দিয়ে লিখে নাও যে এই 3টা পয়েন্ট যেমন দ্রুত হবে, তাহলে এটা হলো স্বল্পস্থায়ী হবে নিঃশ্বাস কাল, তারপর অনিশ্চিত পেশির ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হবে, আর হৃদপেশি কি নিঃশ্বাস কাল হলো তোমার একেবারেই অনেক বেশি হবে হৃদপেশির নিঃশ্বাস কালের ক্ষেত্রে। এবার চলে আসো, আমরা ঠিক শেষের দিকে চলে আসছি। এখন হলো উদাহরণগুলো যদি আমরা দেখি, তাহলে উদাহরণগুলোর মধ্যে কি আছে বলতো? ঐচ্ছিক পেশি আমি বলছি, তাহলে ঐচ্ছিক পেশির মধ্যে আমাদের হবে হলো যে বাইসেপস ট্রাইসেপস পেশি বলো, আমরা একটু আলাদা করে বলি। সেটা হলো দেখো প্রথম অপশন যেটা বিভিন্ন অস্থির সাথে লেগে থাকে, তাহলে বাইসেপস, ট্রাইসেপস, ডেল্টয়েড, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর বা আরো অনেক যে পেশিগুলো আছে সেগুলো কি সবগুলো বলতো? সবগুলো হলো আমাদের যে অস্থিগুলো আছে সেই অস্থির সাথে লাগানো থাকে। এখন কথা হলো তাদেরকে আমরা অবশ্যই যেহেতু স্কেলিটাল পেশি বা কঙ্কাল পেশি, তাহলে ঐচ্ছিক পেশি, তাহলে কারা হবে? যারা হলো হাড়ের সাথে লেগে থাকবে। আর একটা কি দেখো চোখ, চোখ আমরা দেখো খুলতে পারি বন্ধ করতে পারি, যে মাসেলটা আছে, হ্যাঁ
সেটা হলো আমরা কি করতে পারি বলতো, চোখকেও আমরা পারি। চোয়ালও আমরা ভেঙাইতে পারি আর কি। ভেঙাইলে কি হবে বলতো, যে কোনো সময় ভেঙাইতে পারবো। ঠোঁট নড়াইতে পারবো। গলবিল যে কোনো সময় ঢোক গিলতে পারবো। মধ্যচ্ছদা কি বলতো, মধ্যচ্ছদা হলো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এইখান থেকে একটা ডোম শেপের, হ্যাঁ এইখান থেকে, যেটা হলো আমাদের যে উদর গহ্বর আছে বা থোরাক্স আছে, এবং নিচে হলো কি বলতো আমাদের হলো যে এটা হলো সরি এটা হলো উদর গহ্বর আর এটা হলো বক্ষ গহ্বর। তাহলে উদর গহ্বর বা পেট আর বুককে যে আলাদা করে যে একটা রেখার মতো ডোমের, সেটাকে বলা হয় মধ্যচ্ছদা বা ইংলিশে বলা হয় হলো ডায়াফ্রাম। এইটাও কি হয় বলতো, দেখো আমরা ওই যে পেট মোড়াইতে পারি, ছোটবেলা অনেকে এগুলো খেলতো আর কি। পেট মোড়ানোর ক্ষমতাও কিন্তু আমাদের আছে, কিন্তু তুমি হলো ফুসফুস নড়াইতে পারবে না, এইটা নড়ে আর কি যখন তুমি নড়াও। তারপর হলো ইন্টারকোস্টাল স্থান। ইন্টারকোস্টাল স্থান কোনটা আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই। ইন্টারকোস্টাল হলো, দেখো এটা হলো এই যে আমার শরীরে এইভাবে আসে আর কি, হ্যাঁ। তো আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে দুইটা যখন আসতেছে, এই যে পিছনে হলো ভার্টিব্রা থেকে এখানে লেগে, তাহলে এই দেখতে পাচ্তেছো হয়তো এই দুইটা তো এইভাবে থাকবে, সিরিয়ালি 12 জোড়া থাকে। তাহলে এই 12 জোড়া মাঝখানে এখান থেকে একটা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় কি বলতো, ইন্টারকোস্টাল স্পেস বা ইন্টারকোস্টাল স্থান। এই ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে কি থাকে বলতো, ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশি থাকে। তাহলে এই যে ইন্টারকোস্টাল পেশি, সেটাও আমরা এভাবে যখন উঁচু নিচু হচ্ছে তখন দেখো মাসেল গুলো কিন্তু আপ ডাউন হচ্ছে আগে। তার মানে এটাও অনেকটাই কি বলতো, অনেকটা বলতে এটা তো অবশ্যই ঐচ্ছিক পেশির উদাহরণ। এখন অনৈচ্ছিক পেশিতে আমরা চলে যাই। অনৈচ্ছিক পেশি কি, দেখো রক্তনালীর মধ্যে যে পেশি আছে, শ্বাসনালীর মধ্যে যে পেশি আছে, সেগুলো কি তুমি ইচ্ছা মতো নড়াইতে পারবা? একটু চিন্তা করে দেখো তো, যে রক্তনালীকে তুমি এইভাবে মানে মোড়াইতে পারবা বা কোন রকম চাপ দিয়ে ধরে রাখতে পারো, ব্লাড যাচ্ছে না, সেগুলো কিন্তু ঘটবে না। এরপর হলো জরায়ু, তবে মূত্রথলি, এগুলোতে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নাই। আর হৃদপেশি কোনটা বলতো, হৃদপেশি হলো এই হৃদপেশি কোথায় থাকে? হৃদপেশি হলো, আমি একটা কথা লিখছি, হৃদপিণ্ডের মধ্যবর্তী স্তর বা মায়োকার্ডিয়াম। তাহলে মায়োকার্ডিয়াম তখন ডিরেক্ট কিন্তু বলে দেয়নি হৃদপিণ্ডের মধ্যে। তাহলে হৃদপিণ্ডের কয়টা স্তর, আমি জাস্ট এই টপিকটাও তোমাদেরকে একটু দেখাবো। আমি কি খুব ফাস্ট পড়াই ফেলতেছি? আসলে এটা হলো 5-6 ঘন্টা ক্লাস দিলে সুন্দর মতো করানো যাবে, তোমরা থাকবে কিনা আমি জানি না। তবে আমার চেষ্টা যেহেতু একটা ক্লাসে শেষ করানো, সেই জন্য আমি একটু ফাস্ট পড়াচ্ছি, নয়তো আমি তোমাদেরকে আরো ধীরে ধীরে পড়াইতে পারতাম। তাহলে আমি তোমাদেরকে এখন বলি, হৃদপিণ্ডের কয়টা স্তর আছে? তোমরা কি বলতে পারবা হৃদপিণ্ডের স্তর কয়টা? হৃদপিণ্ডের স্তর যদি বলি, হৃদপিণ্ডের হলো 3টা স্তর, 3টি স্তর। প্রথমটা হলো কি, এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম। এরপর কি, মায়োকার্ডিয়াম। 3 নাম্বারটা কি, এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, বুঝাইতে পারলাম? তাহলে কয়টা স্তর বলতো, 3টা স্তর। এখন কি বলছে, হৃদপেশির অবস্থানটা মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম কোনটা, মধ্যবর্তী স্তর। এখন চলো আমরা একটু, বলছি না আমি যে প্র্যাকটিক্যালি ক্লাসটা করব, প্র্যাকটিক্যালি যদি বলি, সবাই একটু সামনে যেহেতু রোজার ঈদ, তোমরা একটু কোরবানিদের কথা মনে করো। কোরবানিতে যখন কোরবানি দেওয়া হয়, তোমরা ইন্টারেস্ট নিয়ে হয়তো দেখছো, আর যদি না দেখে থাকো এবার কোরবানিতে অবশ্যই দেখবা। সেটা কি, যে জবাই দেওয়ার পরে যখন চামড়াটা ছেলা হয়, তাহলে যখন চামড়াটা চুলতেছে তখন তোমরা কি দেখতে পারো বলো তো, চামড়াটা যেমন আমরা যেহেতু করি, সেহেতু হলো তোমার ছুরিটাকে ওইখানে হলো চর্বির স্তর থেকে, চর্বির ওইখানে ধরি, আর ধরার সাথে সাথে চামড়াটা তোমার হলো উপরের দিকে উঠে আসে। তাহলে আমরা হলো চর্বির স্তর থেকে ছাড়াই আর চামড়াটা উঠে আসে। তাহলে একেবারে এপি মানে কি, সব থেকে বাইরের স্তর। তাহলে এপি শব্দের অর্থ হলো বাইরের স্তর। তাহলে বাইরের স্তরে কি থাকে, বাইরের স্তর হলো বিক্ষিপ্ত ভাবে চর্বি লেগে থাকে। এখন চিন্তা করে দেখো তো, যখন একটা গরু বা ছাগলের ক্ষেত্রে মানে চামড়াটা ছাড়াই ফেলা হয়, ভিতরে আমরা কি দেখতে পারি বলতো, ভিতরের যে স্তরটা চামড়া ছাড়াই ফেলার পরে, সেটাকেই বলা হয় হলো মায়োকার্ডিয়াম। এখন তুমি চিন্তা করে দেখো, যে চামড়া ছাড়ার পরে আমরা লাল লাল হলো কি দেখতে পারি, গোশত বা মাংস দেখতে পারি। এখন আমি শুরুতেই বলছিলাম, গোশত বা মাংসই কিন্তু কি বলতো, পেশি। তাহলে কোন স্তরে যে আমরা পেশি পাবো বলতো, মায়োকার্ডিয়ামে যে আমরা পেশি পাবো। তাহলে এন্ডো মানে কি, এন্ডো শব্দের অর্থ ভিতরে। ভিতরে কি থাকবে, ভিতরে হলো যে বিভিন্ন অর্গান গুলোকে আমরা পাবো। হ্যাঁ, মানে বিভিন্ন অর্গান তো এখানে না, যেহেতু আমরা হৃদপেশি পড়তেছি, তাহলে হলো যে প্রকোষ্ঠ থাকে,
যেমন 4টা প্রকোষ্ঠ আছে, অলিন্দ, নিলয়, বাম অলিন্দ, তারপরে ডান অলিন্দ, এরকম যে নিলয়গুলো আছে সেটা হলো থাকবে কোথায় বলতো, এন্ডোকার্ডিয়ামে। তাহলে দেখো এই একটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এর জায়গা। তাহলে এপিকার্ডিয়ামে কি হবে, বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকবে। মায়োকার্ডিয়ামে কি হবে, মায়োকার্ডিয়াম হলো তোমার হৃদপেশি থাকবে, পেশি থাকবে, গোস্ত থাকবে। আর এন্ডো শব্দের অর্থ কি বলতো, এন্ডো হলো ভিতরে, ভিতরে কি থাকবে, প্রকোষ্ঠগুলো থাকবে। তাহলে হৃদপেশির অবস্থান কোথায় বলতো, মায়োকার্ডিয়ামে। আমি আশা করি যে তোমাদেরকে পেশি টপিকটা একটু হইলো বুঝাইতে পারছি। তোমরা পেশি বুঝছো কিনা? আরো 2টা কোশ্চেন আছে, আমি তোমাদের দেখাই, 2টা না, এখনো 3টা খ নম্বরের কোশ্চেন এবং গ নম্বরের কোশ্চেন আমি তোমাদেরকে পড়িয়ে শেষ করব। তবে বেসিক ধারণা যেটা ছিল সেটা আমি তোমাদেরকে দিয়েছি। আমি প্রশ্নগুলো একটু বলি, সেটা হলো পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, আর একটা হলো হ্যামস্ট্রিং যে পেশিগুলো আছে মানে বক্ষীকরণ পেশি এবং প্রসারণ পেশি পায়ের, সেটা আমি তোমাদেরকে পড়াবো। তাহলে এই 2টা টপিক আমি এখন তোমাদের পড়িয়ে পেশির একেবারে A to Z, আমি আশা করি এমসিকিউ তোমরা বুঝতেছো আর কি, ক্লাস প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। এমসিকিউ এবং সিকিউ তোমরা এই টপিক থেকেই একেবারে হুবহু 100% কমন পাবা। এবং তোমাদের হলো টেলিগ্রাম গ্রুপ বলো, মেসেঞ্জার গ্রুপ বলো, আমরা তো অবশ্যই সাজেশন দিয়ে দিয়েছি, সেখানে অনেকগুলো কোশ্চেন যতগুলো আছে আমি সিরিয়াল ওয়াইজ তোমাদেরকে সবগুলো ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তোমরা এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো যে তোমাদের পেশির এই জায়গাটা সবার একেবারে A to Z, সবার পেশির এই জায়গাটা পুরোপুরি একেবারে ক্লিয়ার হয়েছে কিনা, বা কোন জায়গাটাই তোমাদের স্পেসিফিক সমস্যা সেটা আমাকে একটু বলো, তাহলে আমি আর একবার বোঝাই দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু বলো আমাকে যে আমরা বুঝছি, অথবা এই জায়গাটা আমাদেরকে আর একবার বুঝিয়ে দিন, বলো দেখি। 30 সেকেন্ডের বিরতি, পেশি শেষ। আমরা এখন 2টা টপিক পড়বো, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, আর একটা পড়বো হলো বক্ষীকরণ পেশি, তারপর হলো সংকোচন পেশি। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বলো যে এটা বুঝছো কিনা সবাই। ঠিক আছে, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সবাই, বা শুরুতে যে আর স্ক্রিনশট দিও। আমি তাহলে এখন মুছে ফেলবো টপিকটা। আশা করি তোমরা সবাই এই পেশি রিলেটেড যত সমস্যা আছে, কারো যদি কোনো জায়গায় এখনো অস্পষ্ট থাকে, লাইভ শেষ হয়ে তোমরা এই জায়গাটা আবার একটু আসবা, এসে ওগুলো দেখে নিবা, তাহলে আমাদের পেশি টপিকটা শেষ। এখান থেকে সৃজনশীল, এমসিকিউ যত কিছু আছে সবকিছু আমি পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, মুছে ফেললাম আমি। এখন আমরা কি টপিকে যাব, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না কেন? কে বলতে পারবা বলো তো, যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। চলো আমরা এই টপিকটা এখন দেখে ফেলবো। ওকে, সবাই চলে আসো। পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এই কথা বোঝার আগে আমরা একটা টপিক বুঝবো, সেটা হলো অ্যান্টাগোনিস্টিক পেশি কি। অ্যান্টাগোনিস্টিক পেশি, অ্যান্টাগোনিস্টিক পেশি কি জিনিস বলো তো? আমি তোমাদেরকে দেখাই সুন্দর করে, সবাই একটু বুঝো। সেটা কি, আমার হাতের এখানে, সবাই আবার একটু খেয়াল করো, আমি হাত দিয়ে কেন বোঝাচ্ছি, কারণ ক্যামেরাতে তোমার হলো আমার হাতটা দেখা যাচ্ছে, আমি পা দিয়ে তোমাদেরকে বোঝাইতে পারতাম কিন্তু পাটা এখন উঠানো সম্ভব না। তাহলে দেখো আমার হাতের এই বরাবর, তোমরা অবশ্যই জানো এটাকে আমরা বলবো হলো বাইসেপস। হ্যাঁ, বাইসেপস পেশি আমি বোঝাবো, খুব সুন্দর করে বোঝাবো এই টপিকটা একেবারে। তোমাদের আজকের পরে এই টপিকে আর কোনো সমস্যা থাকবে না আমি আশা করি। তাহলে এটাকে বলবো হলো বাইসেপস, ঠিক এর নিচে বরাবর থাকবে কি বলতো, ট্রাইসেপস। তাহলে এই বাইসেপসটা মনে করো যে কোনো কারণে সংকুচিত হয়েছে, সেটা অবশ্যই ওই স্নায়ুতন্ত্র কোন নার্ভের মাধ্যমে। তাহলে বাইসেপস দেখো আমি যখন এইভাবে শক্ত করতেছি, সংকুচিত করতেছি, আমার হাতের এই অংশটা কি হচ্ছে বলতো, চলে আসছে, মানে ফ্লেকশন হচ্ছে, আমি নিয়ে আসলাম, সংকুচিত হইলো। কার ফলে, আমার যখন বাইসেপসটা সংকুচিত হইলো, আমার সাথে সাথে এটা কাছাকাছি চলে আসলো। এখন দেখো নিচের দিকে যদি এটা কি ট্রাইসেপস, তাহলে ট্রাইসেপসটা যখন আবার প্রসারিত হচ্ছে তখন অটোমেটিক্যালি আমার হাতটা সামনের দিকে চলে যাচ্ছে, আর এটাও দেখো নিচের দিকে চলে আসছে। তাহলে আমি এটা বলতে পারি যে এমন দুইটা পেশি যারা
একজন যদি সংকোচন ঘটায় আর একজন প্রসারণ ঘটাবে, তার মানে হলো যেসব পেশি একই সময়ে বা কাছাকাছি সময়ের মধ্যে তোমার বিপরীতধর্মী কাজে অংশগ্রহণ করে, বিপরীতধর্মী কাজ বলতে কি বোঝাচ্ছি, হয় সংকোচন নয়তো প্রসারণ। তাহলে যদি একটা পেশি যদি সংকোচন ঘটায় তাহলে আরেকটা পেশি কি করবে বলতো, প্রসারণ ঘটাবে। তাহলে এই যে যখন দুইটা পেশি তোমার বিপরীতধর্মী কাজে অংশগ্রহণ করবে সেই পেশি জোড়াকে আমরা বলবো অ্যান্টাগোনিস্টিক পেশি। এখন এই অ্যান্টাগোনিস্টিক পেশির ক্ষেত্রে আমরা যেহেতু পড়তেছি পেশি হলো টান পরে কিন্তু ধাক্কা দেয় না, আমি তোমাদেরকে বাইসেপস এবং ট্রাইসেপস দিয়ে বোঝাবো। তাহলে বাইসেপসও বুঝবো, ট্রাইসেপসও বুঝবো। একটু দেখো খুব সুন্দর করে একেবারে ভেঙে ভেঙে। এই ক্লাসের পরে আশা করি তোমাদের সমস্যা থাকবে না, আমি চেষ্টা করবো। তাহলে একটু দেখো, এখানে হলো বাই আছে, সেপস আছে, এখানে হলো ট্রাই আছে, সেপস আছে। তাহলে দেখো আমরা সেপস শব্দের অর্থ কি, সেপ থেকে আসে হলো সেফালো। তোমরা অনুজীব চ্যাপ্টারে পড়বা সেফালোট্রিকাস, অ্যামফিট্রিকাস, অ্যাটিকাস, তারপরে আরো অনেক কিছু পড়বা। তাহলে সেফালো শব্দের অর্থ মনে রাখবা আজকে। সেফালো শব্দের অর্থ হলো মাথা, কি মাথা। তাহলে মাথা সেফ একই জিনিস, মাথাই হবে। আরেকটা মনে রাখবা অ্যামফি, যেহেতু বললাম অ্যামফি শব্দের অর্থ হলো উভয়। তাহলে আমার পড়ার বিষয় হলো অ্যামফি না। তাহলে সেফ কোথা থেকে আসলো, সেফালো, মানে সেফ থেকে সেফালো মানে মাথা। তাহলে সেফ মানে হলো মাথা। তাহলে ট্রাইসেপস মানে কি বলতো, যেই পেশিটার তিনটা মাথা থাকবে। কয়টা মাথা, তিনটা মাথাওয়ালা পেশি, তিন মাথাওয়ালা পেশি। সেম ভাবে সেফ শব্দের অর্থ হলো মাথা, বাই শব্দের অর্থ হলো দুই। তাহলে বাই মানে কি বলতো, এখানে দুইটা মাথা। আমি তোমাদের একটু বুঝাই, সেটা হলো যে দুইটা মাথা যদি হয় তাহলে কি ঘটনা ঘটবে, এটা মনে করো ওই পেশির মতনই আঁকি। তাহলে এই বরাবর একটা মাথা, এই বরাবর একটা মাথা, আর এখান থেকে ওটা নিচের দিকের অংশ, তাহলে দুইটা মাথা। সেম ভাবে আমি যদি এখানে আর একটা পেশি মানে ট্রাইসেপসটাকে আঁকি, তাহলে একটা মাথা এই বরাবর, আর এখানে হলো তোমার দুইটা মাথা মনে করো। তাহলে এই হলো তিনটা মাথা। তাহলে যার হলো দুইটা মাথা আছে তাকে বলবো বাইসেপস, যার তিনটা মাথা আছে তাকে বলবো ট্রাইসেপস। এখন এটা যদি খ নাম্বার আসে তাহলে তুমি ছোট করে লিখতে পারো, জাস্ট আমি যেটা বললাম এই অ্যান্টাগোনিস্টিক দিয়ে। কিন্তু যদি গ ঘতে আসে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এরকম বোঝাইতে হবে। এখন দেখো বাইসেপস মানে দুইটা মাথা। এখন তোমার কথা হলো এই মাথাগুলো কোথায় কোথায় লাগে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে বলা হয়, তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হলো কি বলতো, স্ক্যাপুলা। কি বলা হয় এটাকে, স্ক্যাপুলা। স্ক্যাপুলা কোথায় থাকে, যে আমার এইখানে থাকবে আর কি, ঠিক আছে। ঠিক, এটা বাম পাশেরই, কারণ কি দেখো যে অ্যাক্রোমিয়াল প্রসেস আর কোরাকয়েড প্রসেস গুলো বাম পাশেই আছে। তাহলে এটা হলো বাম পাশের আমার স্ক্যাপুলা। এখন একটু খেয়াল করো যে আমার হলো বাইসেপসটা কোথায়, এইখানে ছিল, কিন্তু দেখো এর মাথাগুলো পেছনে যে লাগছে, তার মানে এই স্ক্যাপুলাতে এসে তোমার হলো কি লাগছে বলতো, বাইসেপসের দুইটা মাথায়। এই দুইটা মাথায় কোথায় যে লাগছে, বাইসেপসের অ্যাক্রোমিয়াল প্রসেস, এটা হলো অ্যাক্রোমিয়াল প্রসেস আর এটা হলো কোরাকয়েড প্রসেস। এইখানে এসে কি লাগে বলতো, বাইসেপসের দুইটা মাথা এসে লাগবে। এখন ট্রাইসেপসের মাথাটাও আমি একটু বলি। ট্রাইসেপস মানে তিনটা মাথা। ট্রাইসেপসের মধ্যে একটা মাথা হলো তোমার স্ক্যাপুলার সাথে লাগবে, কিন্তু আর দুইটা মাথা স্ক্যাপুলার সাথে লাগে না। আমি আবার একটু দেখাই তোমাদেরকে। এটাকে বলা হলো হিউমেরাস। হ্যাঁ, এটা হলো হিউমেরাস, আমাদের স্ক্যাপুলার ওই যে গ্লেনয়েড গহ্বরের সাথে লাগবে। হাড্ডি কিন্তু শেষে পড়াবো, আমি বলছি, যেহেতু শুধুমাত্র এমসিকিউ, খুব ওই ফিমার আর তোমার হিউমেরাসের মধ্যে থেকে হলো সিকিউ, আর সেই জন্য আমি এমসিকিউ পার্টটা শেষে রাখবো। তাহলে এই যে ট্রাইসেপসের একটা মাথা হলো তোমার স্ক্যাপুলার সাথে লাগে, কিন্তু বাকি দুইটা মাথা, এই দুইটা মাথা কোথায় লাগে বলতো, এই যে হিউমেরাসের এইখানে মাথার দিকে এখানে এসে লাগবে। তাহলে একটু সুন্দর মতো এখন খেয়াল করো, এই যে মাথা হলো অস্থি, এবং বাইসেপসের যে নিচের অংশটা কোথায় যাবে, বাইসেপসের নিচের অংশ হলো তোমার রেডিয়াসের সাথে লাগবে, রেডিয়াসের সাথে লাগে। এবং এর যে নিচের অংশ সেটা হলো তোমার কোথায় লাগবে বলতো, আলনাতে লাগবে। হ্যাঁ, তাহলে এর মাথাটা হলো রেডিয়াসের সাথে লাগবে, আর এর নিচের যে প্রান্ত সেটা হলো আলনার সাথে লাগবে। তাহলে এটা হলো আমি তোমাদেরকে গঠন জাস্ট বললাম। এখন কি ঘটনা ঘটে বলতো, এই যে যখন টান দিবে এই পেশিটা কি থাকে, পেশির মধ্যে আমি একটু আগে পড়াইছি মায়োফাইব্রিল থাকে। মায়োফাইব্রিল গুলো কি, সংকোচন প্রসারণ ধর্মী। তাহলে এইখানে যখন মস্তিষ্ক থেকে সিগন্যাল আসবে সংকোচন ধর্মী সিগন্যাল,
তখন কি করবে এই মায়োফাইব্রিল গুলো তোমার বাইসেপস কে বলবে কি যে আপনি হলো টান দেন, তখন হলো বাইসেপস সংকুচিত হবে। তাহলে বাইসেপস যে সংকুচিত হইলো দেখো খুব স্মুথলি, আমি কি ধাক্কা খাই পড়ে গেছি এভাবে? যেমন আমি তোমাকে যদি বলি, আমরা মনে করি অনেক সময় গ্রামে থাকে না ওই দরজায় ঢোকার আগে আরেকটা কেমন দেওয়া থাকে, তো অনেক সময় কি হয় আমরা যদি দেখি তাহলে যখন যাচ্ছি হাঁটতেছি মনে করো খুব স্মুথ ভাবে দরজা পার হয়ে ওই পাশে চলে গেলাম, কিন্তু মাঝে মাঝে এমন ঘটনা ঘটে না যে আমরা ওইটার সাথে ধাক্কা খেয়ে মনে করো কেউ আমাদের মনে হচ্ছে যে ধাক্কা দিচ্ছে, আমরা ঠাস করে পড়ছি। তাহলে তুমি একটু ঘটনা দেখো, আমি যে হাতটা উঠাচ্ছি আমার কি দেখে মনে হচ্ছে একটু ধাক্কা লাগছে? তার মানে কেন ধাক্কা লাগতেছে না? কারণ এখানে মায়োফাইব্রিল আছে এই পেশিগুলোতে, এরা হলো অ্যান্টাগনিস্টিক পেশি, দেখো খুব সুন্দর মতো সংকুচিত হচ্ছে। আবার আমার যখন নামানোর দরকার হচ্ছে তখন আমার হলো কি হচ্ছে বলতো, এই অ্যান্টাগনিস্টিক পেশি আবার প্রসারিত হচ্ছে। তাহলে এই অ্যান্টাগনিস্টিক ক্ষমতার কারণে পেশিতে হলো তোমার কি হবে বলতো, টান পড়ে, টান দিয়ে আমাকে নিয়ে আসতেছে কিন্তু ধাক্কা লাগতেছে না। বুঝাইতে পারলাম জিনিসটা? এখন তোমরা বুঝছো কি না দেখি, তোমরা কি বুঝতে পারছো যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা লাগে না? বাইসেপস ট্রাইসেপস এর ঘটনাটা কি তোমরা বুঝতে পারছো? একজন জাস্ট হ্যাঁ ভাইয়া বা আরেকবার বোঝান, যে কোনো একটা কথা আমি শুনতে চাই। তোমরা কমেন্ট খুব কম করতেছো। বলো। ঠিক আছে, তোমাদের মনে হয় কমেন্ট করতে নোট করতেছো, আমি পজিটিভই ধরে নিলাম। আমি ধরলাম তোমরা সব অ্যাটেনটিভ স্টুডেন্ট যারা যারা আসো। তাহলে বাইসেপস আর ট্রাইসেপস আমি বলে ফেললাম, পেশিতে টান পড়ে। এখন চলো আমি কি বলছি, আমি তোমাদেরকে সব বইয়ের ইনফরমেশন গুলো দিয়ে দিব, কারণ তোমরা এরপর যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের যেন অন্তত পক্ষে এতটুকু মানে স্মরণ করতে পারো যে গোলাম রাব্বি ভাইয়ের একটা ক্লাস করছিলাম একাডেমিক টাইমে, ঠিক সেই কোশ্চেন গুলো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োলজি কোশ্চেন, আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে সেই ক্লাসের হুবহু টপিক গুলো যেগুলো আমাদের এক্সট্রা লিখে দিয়েছিল সেইগুলো আসছে। তাহলে আমি অ্যান্টাগনিস্টিক পেশি, তোমাদের বইতে বাইসেপস আর ট্রাইসেপস আছে, আমি আরো 4টা এক্সট্রা হলো, 4টা মানে কি টোটাল 8টা পেশি, কারণ কি অ্যান্টাগনিস্টিক মানে কি পরস্পর দুইটা বিপরীতধর্মী থাকবে। সবাই নোট করো দ্রুত। আরো কিছু অ্যান্টাগনিস্টিক পেশির উদাহরণ। অ্যান্টাগনিস্টিক মানে কি, একজন যদি সংকোচন ঘটায় আর একজন ঘটাবে হলো প্রসারণ। তাহলে সবাই দেখো, একটা হলো বাইসেপস আর ট্রাইসেপস, অ্যান্টাগনিস্টিক। তাহলে বাইসেপস আর ট্রাইসেপস এটা হলো একটা গেল। 2 নম্বরে লেখো সবাই, 1 নম্বর হলো বাইসেপস ট্রাইসেপস। 2 নম্বরে লেখো ডেলটয়েড। ডেলটয়েড, তাহলে ডেলটয়েড কে বলতো? দেখো ডেলটয়েড যারা জিম করে তারা জানে যে এই দিকে থাকে ডেলটয়েড। এই ডেলটয়েডের এই কাছে কাছে কি আছে জানো? পেক্টোরালিস মেজর। পেক্টোরালিস, দেখো আমি মুখস্থ করাই দেব তোমাদেরকে। পেক্টোরালিস মেজর, এটা আলিম স্যারের বই। হ্যাঁ, আমি তোমাদেরকে মুখস্থ করে দেবো, জাস্ট আমার একটু লিখতে দাও আর কি। তাহলে বাইসেপসের অ্যান্টাগনিস্টিক পেশি মানে বাইসেপসের এই সংকোচন প্রসারণ ধর্মী মানে বিপরীতধর্মী কাজ কি করবে? ট্রাইসেপস। ডেলটয়েডের বিপরীতধর্মী কাজ কে করবে? পেক্টোরালিস মেজর। আমি আবারো বলতেছি, এখানে কিন্তু পেক্টোরালিস মাইনর নামে আমাদের একটা মাসেল আছে, এটা উপরের দিকে আর কি। হ্যাঁ, তাহলে কোনটা বলতো? মেজরটাই হবে। তারপরে 3 নম্বরে যেটা তোমরা লিখবা, রেকটাস অ্যাবডোমিনিসের জায়গায় লেখো 3 নম্বর রেকটাস অ্যাবডোমিনিস। অ্যাবডোমিনিস, রেকটাস অ্যাবডোমিনিস এর হলো তোমার অ্যান্টাগনিস্টিক মাসেল হলো ইরেক্টাস স্পাইন। ইরেক্টাস স্পাইনি লেখো, ইরেক্টাস স্পাইনি লেখো। তাহলে 3টা হইলো। 4 নম্বরে সবাই লেখো, 4 নম্বর হলো তোমার কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রিসেপস ফিমোরিসের এখানে যেটা লিখবা সেটা হলো বাইসেপস ফিমোরিস। আমি বুঝাই দিব সবগুলো, একটু লিখতে দাও আমাকে। বাইসেপস ফিমোরিস। একেবারে লাস্টেরটা হলো তোমার টিবিয়ালিস অ্যান্টেরিয়র। টিবিয়ালিস অ্যান্টেরিয়র। টিবিয়ালিস অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র, এটা হলো অ্যান্টাগনিস্টিক হলো হবে তোমার হলো সোলিয়াস মাসল। সোলিয়াস
মাসলস। এখন সবাই একটু কষ্ট করে একটা স্ক্রিনশট দাও, লেখা থেকে একটা স্ক্রিনশট দাও। এখন কিভাবে মনে রাখবা এবং এইগুলো আসলে কি আমি তোমাদেরকে একটু বোঝাই। সবাই একটু স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে একটু ডান লিখতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা এখন দেখো আমরা এটা কিভাবে মনে রাখবো। দেখো বাইসেপস আর হলো ট্রাইসেপস, তাহলে বাইসেপস কোথায় থাকে? হাতে থাকে। অ্যান্টাগনিস্টিক মানে কি? বিপরীতধর্মী কাজ করবে আর কি, পরস্পরের বিপরীতধর্মী, তাদেরকে অ্যান্টাগনিস্টিক বলবো। তাহলে বাইসেপস, দেখো বাইসেপস ট্রাইসেপস সেপ সেপ দিয়ে থাকবে। এবার দেখো ডেল্টয়েড, ডেল্টয়েড কোথায়? এখানে থাকে। পেক্টোরালিস মেজর কোথায়? এইখানে থাকে। তাহলে ডেল্টো পেক্টো, বলো আমার সাথে সাথে লেখো। দেখো সেপ সেপ, তারপরে লেখো হলো ডেল্টো পেক্টো। তাহলে বাইসেপস এর অ্যান্টাগনিস্টিক কে? ট্রাইসেপস। তারপরে কি বলবো? ডেল্টো পেক্টো। তাহলে ডেল্টো মানে কি? ডেল্টয়েড। পেক্টো মানে কি? পেক্টোরালিস মেজর। কি বলছি বলো তো? লেখো ডেল্টো পেক্টো, ডেল্টয়েড পেক্টোরালিস মেজর। তারপরে দেখো রেকটাস, রেকটাস অ্যাবডোমিনিস। অ্যাবডোমেন মানে কি? পেট। রেকটাস অ্যাবডোমিনিস কোথায় থাকবে? পেটের মধ্যে থাকবে। তাহলে দেখো রেকটাস ইরেক্টাস, লেখো রেকটাস ইরেক্টাস। তাহলে কি বললাম? সেপ সেপস, তারপর হলো তোমার ডেল্টো পেক্টো, ডেল্টো পেক্টো। তারপরে কি? রেকটাস ইরেক্টাস, টাস টাস টাস, রেকটাস ইরেক্টাস। দেখো মনে থাকবে আমি আশা করি, এইভাবে যদি তুমি দেখো। তার মানে এরা পরস্পর বিপরীতধর্মী কাজ করবে, মানে অ্যান্টাগনিস্টিক পেশি। তাহলে রেকটাস ইরেক্টাস, এটা হলো আলিম স্যারের বইয়ের রেফারেন্স। আর একটা কি? কোয়ার্ডি, কোয়ার্ডি শব্দের অর্থ হলো চার। কোয়ার্ডি শব্দের অর্থ কি? চার। সেপস মানে হলো মাথা, চার মাথাওয়ালা পেশি। কোয়াড্রিসেপস ফিমোরিস, ফিমোরিস মানে কি? ফিমারের এখানে থাকবে। আমি একটু পরে দেখাবো, এই যে এর পরের টপিকটা, নেক্সট টপিকটা আসবে। তাহলে কোয়াড্রিসেপস ফিমোরিস, তাহলে ফিমোরিস ফিমারে থাকবে কোয়াড্রিসেপস। ঠিক তার এখানে কি থাকবে? দেখো বাইসেপস ফিমোরিস। বাই, বাই শব্দের অর্থ হলো দুই, সেপস মানে হলো মাথা, ফিমোরিস মানে ফিমারের ওখানে দুই মাথাওয়ালা আরেকটা পেশির নাম হলো বাইসেপস ফিমোরিস। তাহলে দেখো সেপস, আবার সেপস, কোয়াড্রিসেপস বাইসেপস, বা এটা এভাবে মনে রাখতে পারো ফিমোরিস ফিমোরিস। দেখো প্রায় কাছাকাছি, শুধুমাত্র নিচেরটা তোমার একটু মনে রাখা লাগবে। টিবিয়ালিস অ্যান্টেরিয়র সোলিয়াস মাসল। এখন টিবিয়ালিস অ্যান্টেরিয়র কোনটা বলতে পারবা? টিবিয়া যেটা আছে না, মানে আমাদের একেবারে নিচে টিবিয়ালিস। অ্যান্টেরিয়র শব্দের অর্থ কি বোঝায়? সামনে। আমি আরেকটা জিনিস, জাস্ট সবাই এক মিনিট লেখা অফ করো বা একটু মনোযোগ দাও, আমি তোমাদেরকে প্রান্তিকতা টপিকটা একটু বোঝাবো। দেখো এটা হলো খুব বেশি গুরুত্বপূর্ণ, যদি আমার এটা একেবারে শুরুতে বলা উচিত ছিল। আমি তোমাদেরকে একটু দেখাই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। হ্যাঁ, অ্যান্টেরিয়র একেবারে সামনে। এই রাস্তার দিয়ে তোমরা বুঝো, বা তোমাদের হাতে কিছু থাকলে তোমরা একটু নিজেরা নিজেরা আমার সাথে সাথে বলার চেষ্টা করো। তাহলে এই যে সামনের দিকের এই পার্টটাকে আমরা কি বলবো বলতো? এটাকে বলবো হলো অ্যান্টেরিয়র। হ্যাঁ, এটাকে বলবো অ্যান্টেরিয়র, মানে সামনের দিকের অংশ আমার শরীরে, এটাকে বলবো অ্যান্টেরিয়র। হ্যাঁ, এবার ঠিক সামনের এই পেছন যদি বলি, পেছনের দিকে এইটা, পেছনের দিকে কে বলবো হলো পোস্টেরিয়র। হ্যাঁ, তাহলে এটা হলো অ্যান্টেরিয়র, এটা হলো পোস্টেরিয়র। এখন দেখো আমরা উপরে বোঝাইতে কি বলি? সুপ্রিম মানে কি? দেখো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এটাকে বলবো হলো সুপেরিয়র। কি বলবো? সুপেরিয়র। তাহলে নিচেরটাকে কি বলবো? নিচেরটাকে বলবো হলো ইনফিরিয়র। আমি যখন তোমাদের হাড্ডি কুড্ডি পড়াবো তখন লাগবে, ঠিক সময়ে তোমরা এটা খুব মাথার মধ্যে ঢুকাই রাখো, এটা একটু পরেই লাগবে। তাহলে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপেরিয়র, ইনফিরিয়র। এখন দেখো আমি ধরতাম এটা হলো ডান পা, আমি সাপোজ মনে করো এটা ডান পা। তাহলে ডান পা এটা অবশ্যই বাইরের সাইড হবে। তাহলে বাইরের সাইডকে আমরা কি বলবো বলতো? বাইরের সাইডকে বলবো আমরা ল্যাটারাল, বলতে হলো বাইরের সাইড বোঝায়। আর ঠিক ডান পায়ের ভেতরের যে অংশটা, এই পাশের অংশটা, এটাকে বলবো তাহলে আমরা কি বলতো? ল্যাটারাল। আর এটা হলো মিডিয়াল। তাহলে কি? অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, মিডিয়াল, সুপেরিয়র, তারপরে কি? ইনফিরিয়র। এখন আরো একটা আছে, যেমন এগুলো তো দাঁড়ানো অবস্থায়, আমি যদি অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াই সেই ক্ষেত্রে, এখন মনে করো আমি শুয়ে আছি বা যে কোনো কিছু একটা শো অবস্থায় আছে, সেই ক্ষেত্রে কি হবে? দেখো এইটাকে যদি রাষ্ট্রকে এইভাবে ধরি তখন, তাহলে এটাকে বলবো আমরা হলো ভেন্টাল, ভেন্টাল। আর এইটাকে বলবো আমরা হলো ডরসাল। এই জিনিসটা কি তোমরা বুঝছো? আমি আরেকবার বলি, এইটাকে বলবো একটা জিনিসের, কোন জিনিস আমি বডির সাথে মিলাই বলবো। সামনের অংশকে বলবো হলো অ্যান্টেরিয়র, পেছনের অংশকে বলবো পোস্টেরিয়র, ডান পাশের অংশকে বলবো হলো ল্যাটারাল। মানে যদি ডান পাশেরটা হয়, বাম পাশের হইলে কিন্তু এটা আবার হয়ে যাইতো মিডিয়াল। তাহলে ডান পাশের ক্ষেত্রে এটা হলো ল্যাটারাল, মানে বাইরের অংশ, সহজ হিসাব। বাইরের পাশকে বলবো হলো ল্যাটারাল, মাঝের পাশকে বলবো মিডিয়াল, আর উপরের পাশকে বলবো সুপেরিয়র, নিচের পাশকে বলবো ইনফিরিয়র। এটা যখন হলো লাইন কন্ডিশনে থাকবে সেই ক্ষেত্রে আমি কি বলবো? উপরের পার্টকে বলবো আমি হলো ভেন্ট্রাল, আর নিচের পার্টকে বলবো আমি হলো ডরসাল। বুঝাইতে পারলাম? তোমরা দেখতে পারছো ক্লিয়ারলি? জি ক্লিয়ার, ডান, ওকে। এখন দেখো আমি যেটা বললাম
যে অ্যান্টেরিয়র, আমি জাস্ট আমার কাছে হলো টিবিয়াটা নেই, আমি খুঁজে পাই নাই, তবে টিবিয়া হলো মোটা পায়ের দিক থেকে। এই যে এই হাড্ডির ক্ষেত্রে যদি বলি তাহলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র ধরে নাও তুমি, এটা হলো টিবিয়া, আমি বললাম আর কি। তাহলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র কি, এটাও যদি হাড় হয় তাহলে এর অ্যান্টেরিয়র পাশ না, তাহলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র হলো এই টিবিয়ার সামনের পাশে যে মাসেলটা লাগে, ওই যে শুরুতেই বলছিলাম ওস্টিক পেশি। তাহলে টিবিয়ালিস অ্যান্টেরিয়র একটা কি পেশি, ওস্টিক পেশি বা কঙ্কাল পেশি। কোথায় লাগছে, অ্যান্টেরিয়র মানে হলো সামনে লাগবে। বুঝাইতে পারলাম টিবিয়ালিস অ্যান্টেরিয়র। দেখো আমি তোমাদেরকে চেষ্টা করছি এখানে যে 10টা মাসেল দেখছি, সবগুলো মাসেল কোথায় আছে কিভাবে তুমি মনে রাখবা। আশা করি তোমরা অ্যান্টাগনিস্টিক পেশিও বুঝতে পারছো। এবার হলো পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না কেন, সেটাও তোমরা বুঝতে পারছো। এটা যদি খতে আসে তাও আমি মানে বলবো যে আমার ক্লাস যারা যারা দেখবে খতেও পারবে, যদি গতে লিখতে আসে গতেও সে লিখতে পারবে মানে বড় করে, আবার যদি ঘতেও দেয় সেই ক্ষেত্রেও তারা বোঝায় লিখতে পারবে। তো আমাদের এই টপিকটাও শেষ। এখন মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কঠিন। কঠিনটাকে আমরা একটু মজা করে পড়বো, ঠিক আছে? সবাই কি ক্লাস হয়ে পড়ছো নাকি? বোরিং লাগতেছে ক্লাস? তোমরা তো কমেন্ট করো না, আমারই তো বোরিং লাগতেছে। একে তো আসো 5-7 জন, এরপরে কোনো কমেন্ট নাই। মানে এত পরিশ্রম করার পর যখন তোমাদের ফিডব্যাকটা এমন হয় তখন নিজেদের আগ্রহ কমে যায়। যদিও কমাবো না, ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো, যেহেতু শুরু করছি অবশ্যই শেষ করব। তাহলে এখন আমরা হলো আর একটা টপিক পড়বো, সেটা হলো হাঁটু। হ্যাঁ, হাঁটু আমি তোমাদেরকে দেখাইতে পারবো না, তোমরা অবশ্যই দেখতেছো। হাঁটু টপিকটা পড়বো। এবার হাঁটুর পরে হাঁটুর সঞ্চালন আমরা পড়বো। হ্যাঁ, হাঁটু সঞ্চালনে অস্থি টপিকটা ভেরি ইম্পর্টেন্ট, খুব কঠিন। একটু মনোযোগ দিবা, আমরা একটু গল্প আকারে বা কিছু ছন্দ আকারে মনে রাখার চেষ্টা করবো। মনে রাখবা হাঁটুকে বলা হয় হলো নি জয়েন্ট। লেখো নি জয়েন্ট। এটার ক্ষেত্রে আরেকটা জিনিস, সব থেকে বড় অস্থিসন্ধি বা জয়েন্ট কোনটা? সব থেকে বড়, সব থেকে বড় অস্থিসন্ধি এটা। এখানে কয়টা অস্থি লাগে জানো? টিবিয়া, আমি তোমাদেরকে দেখাইতে যদি পারতাম। তোমরা কি দেখতে পাচ্ছো? এখানে একটু খেয়াল করো, বইয়ের মধ্যে সবাই একটু এখানে একটু দেখো, উপরে হলো ফিমারটা আসছে আর এইখানে দেখো টিবিয়াটা আসছে। তাহলে এই যে যে জয়েন্টটা সেটাকে হলো তোমার জয়েন্ট বলা হচ্ছে, মানে নি জয়েন্ট বা হাঁটু যেটা আছে। তাহলে এইটা হলো মানব দেহের সব থেকে বড় জয়েন্ট। এখন তুমি একটু খেয়াল করে দেখো যে এই জয়েন্টটার মধ্যে উপরে হলো ফিমার আর নিচে হলো কি বলতো টিবিয়া, কিন্তু ফিবুলাটা কি এখানে এসে লাগছে? লাগে নাই কিন্তু। তাহলে যদি বলা হয় যে হাঁটুতে টোটাল কয়টা জয়েন্ট আছে তাহলে কি অ্যান্সার হবে? আর হাঁটুতে টোটাল কয়টা হাড্ডি থাকে সেই ক্ষেত্রে কি অ্যান্সার হবে? তোমরা কি বুঝতে পারছো? বই থাকলে একটু ওই পেজটা বের করো, বের করে একটু দেখো। আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, ক্লিয়ার কনসেপ্ট, প্যাচ লাগানো যাবে না। এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আবার লিখে দেই আমি, ভেরি ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে? তাহলে হাঁটুতে দেখো, তোমরা বই দেখো, আমি তোমাদেরকে এখন বলি। তাহলে হাঁটু হলো মানবদের সবথেকে বড় অস্থিসন্ধি, অস্থিসন্ধি। হ্যাঁ, অস্থিসন্ধি। তাহলে এখানে কয়টা হলো সন্ধি আছে মানে জয়েন্ট আছে এবং কয়টা হাড্ডি আছে, দুইটার ক্ষেত্রে আলাদা অ্যান্সার। তাহলে যদি অস্থিসন্ধি বলে, জয়েন্ট বললে হলো 2টি জয়েন্ট, নাম লিখে দিব আর আলিম স্যারের বই থেকে। আর হলো যদি বলা হয় অস্থি কয়টা বা মানে হাড্ডি কয়টা, তাহলে হলো 4টা হাড্ডি থাকে, 4টা হাড্ডি হাঁটুতে। সহজ হিসাব, একটা হলো ফিমার, আর একটা হলো টিবিয়া, একটা হলো প্যাটেলা। প্যাটেলাকে বলা হয় হলো হাঁটুর টুপির অস্থি বলা হয় আর কি। কি অস্থি? টুপির মতো লেগে থাকে। আমি তোমাদের দেখাবো। হ্যাঁ দেখো, আমার হাতে কিন্তু প্যাটেলাটা আছে। দেখো এটা, এগুলো কিন্তু সব মানুষের হাড্ডি। তোমরা আবার ভাইবো না যে আমি হলো কি বলে প্লাস্টিকের হাড্ডি নিয়ে আসি। দেখো তো এটা টুপির মতো এইভাবে রাখলে ছোট একদম হাঁটুর ওইখানে থাকে। এই যে আমি তোমাদের দেখাই ফিমার, তারপরে হলো দেখো এই যে ফাঁকা জায়গা, দেখো এই যে এইখানেই থাকে। হ্যাঁ, এইখানে ঠিক এইভাবে থাকে মানুষের। দেখো প্যাটেলাটা, এর নিচে হলো তোমার টিবিয়া যুক্ত হয়, আর টিবিয়ার হলো মাথার ওইখানে হলো তোমার হলো ফিবুলা যুক্ত হয়। তাহলে দেখো প্যাটেলাটা ঠিক এই পজিশনে থাকে, দেখতে পাচ্ছ তোমরা? এরকম থাকে। এই যে প্যাটেলা, এটাকে বলা হয় টুপির অস্থি আর কি। হ্যাঁ, হাঁটুর টুপির অস্থি বলা হয় আর কি। তাহলে প্যাটেলা সবগুলো অস্থি মোটামুটি দেখানোর চেষ্টা করবে, একটু ধৈর্য ধরো আর কি, আগ্রহ নিয়ে একটু থাকো। তাহলে জয়েন্ট হলো 2টা জয়েন্ট। কি কি জয়েন্ট হতে পারে দেখো, ওই যে দেখাইলাম প্যাটেলার সাথে ফিমার। তাহলে লেখো প্যাটেলো ফিমোরাল জয়েন্ট। 2টা জয়েন্টের মধ্যে প্যাটেলো ফিমোরাল জয়েন্ট, এটা হলো একটা। আর একটা কি লাগে? টিবিয়া লাগে। টিবিয়া ফিমারের সাথে লাগে, তাহলে টিবিও
টিবিও ফিমোরাল জয়েন্ট, ফিমোরাল জয়েন্ট, এই দুটো জয়েন্ট থাকবে। তাহলে সবথেকে বড় জয়েন্ট কোনটা? নি জয়েন্ট বা হাঁটুর যে জয়েন্ট আছে সেটা। কয়টা জয়েন্ট থাকবে? দুইটা জয়েন্ট। কি কি? প্যাটেলো ফিমোরাল জয়েন্ট আর একটা কি? টিবিও ফিমোরাল জয়েন্ট। আর যদি বলা হাঁটুতে টোটাল কয়টা অস্থি থাকে ওই জায়গাটাতে, তাহলে বলবো হলো চারটা অস্থির আর কি, একটা সংযোগ স্থল আর কি। হ্যাঁ, তাহলে সেটা কি কি? একটা হলো টিবিয়া, প্যাটেলা, ফিমার, আর একটা হলো তোমার কি? ওই টিবিয়ার সাথে হলো তোমার কে লাগে বলো তো? টিবিয়ার সাথে লাগে হলো তোমার হলো ফিবুলা। ফিবুলাকে কি বলা হয়? দীর্ঘ যষ্টির মতো। যষ্টি দেখো না, এই দেখো ফিবুলা কত পাতলা। টিবিয়া কিন্তু অনেক মোটা। আমার কাছে টিবিয়াটা নেই আসলে, আমি দুঃখিত। টিবিয়াটা কোনো ফ্রেন্ডের কাছে আছে আর কি, অনেকদিন আগের তো। তো দেখো এটা হলো তোমার, এটাকে বলা হয় দীর্ঘ যষ্টির মতো, দেখতে কি চিকনা চাকনা আর কি। হ্যাঁ, এটাকে বলা হয় দীর্ঘ যষ্টির মতো আর কি। তো এটা হলো তোমার হাঁটু। এখন এই হাঁটু টপিকটা আমি এখনো পড়ার মধ্যে ঢুকি নাই, তোমাদের পরিচয় পর্ব দিচ্ছি। ওই যে একটু আগে বললাম বেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা পড়ে না, মানে ধাক্কা দেয় না, মানে ফ্লেকশন আর এক্সটেনশন বোঝাচ্ছিলাম। তো এইখানে আমাদের বুঝতে হবে সেটা হলো ফ্লেকশন, মানে হাতের ক্ষেত্রে যেমন এরকম ছিল এরকম হয়েছে, পায়ের ক্ষেত্রে সেটা কেমন, একটু মনোযোগ দিবা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এখন মনোযোগ দিবা। কি না না বলতে কি বোঝাইছেন? বুঝি নাই। জয়েন্ট গুলো তো আমি বোঝানোর চেষ্টা করলাম। এখন হলো আমরা দেখব হলো হাঁটু দেখছি, এখন হলো আমরা হাঁটুর যেই পেশি আছে সেগুলো আমরা একটু দেখব। সবাই একটু মনোযোগ দেন। এখন ইম্পর্টেন্ট কোশ্চেন, রিটেনে খুব বেশি আসে, একটা পার ছবি দিয়ে একটা পা এঁকে দিবে। আমি আপনাদের দিছি না, এই যে এই চিত্রটা সবাই একটু দেখেন, এরকম টাইপের চিত্র দেওয়ার চেষ্টা করে। এখান থেকে কিউ পি আকারে দিয়ে দিবে। হ্যাঁ, দিয়ে বলবে যে এই পেশিদের কাজ কি মানব দেহে। আপনারা সবাই দেখছেন এমন সৃজনশীল, এই ঠিক এমন ছবি দিবে বা নিচের এই ছবিটা দিবে, দিয়ে চিহ্নিত করে দিবে পি কিউ আর এভাবে দিবে। তো চলেন আমরা একটু শিখবো। একটা হলো বক্রীকরণ পেশি, বক্রীকরণ পেশি। হ্যাঁ, আর একটা হলো প্রসারণ পেশি। হ্যাঁ, আর একটা কি পেশি? আর একটা হলো প্রসারণ পেশি, প্রসারণ পেশি। সবাই জাস্ট আর 2টা মিনিট একটু মনোযোগ দিন, এই টপিকটা অবশ্যই আসবে। আমি আবারও বলতেছি, এইচএসসি সিকিউ এর জন্য এই টপিকটা ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি সিকিউ এর জন্য, ফর সিকিউ। ঠিক আছে, বক্রীকরণ পেশি হলো ফ্লেকশন পেশি, মানে এই যে হাত যেমন নিয়ে আসছিলাম তেমন পেশি। আর প্রসারণ পেশি মানে এক্সটেনশন পেশি আর কি, মানে এই যে চলে গেছিল হাত, এটা হলো পায়ের ক্ষেত্রে। আমি পাটা দেখাতে পারছি না, খুবই দুঃখিত। তো বক্রীকরণ পেশি আর প্রসারণ পেশি। এখন বক্রীকরণ পেশিটা কিভাবে মনে রাখবো জানেন? একটু মজা করি। হ্যাঁ, কেউ কোনো মাইন্ড করবেন না, পড়া মনে রাখার জন্য। আমরা হলো যখন হাগু করতে বসি, হ্যাঁ ধরেন আর কি, কিছু সময়ের জন্য একটু আমরা হলো মজা করে পড়ি আর কি, তাইলে জীবনেও ভুল যাবে না আর কি। তো বক্রীকরণ মানে কি? ফ্লেকশন, ভাঁজ করি। তো আমরা যখন হলো টয়লেটে যে হলো বসি তখন কি অবস্থায় বসি সবাই একটু চিন্তা করেন তো। আমি জাস্ট হাতটাকে আমার, এটা হলো পা মনে করেন। হ্যাঁ, তাহলে হাতের ক্ষেত্রে যেমন এমন হয়েছিল, পায়ের ক্ষেত্রে কিন্তু যখন আমরা ভাঁজ করি তখন নিচের দিকে ভাঁজ হয় এইভাবে। সবাই একটু প্র্যাকটিক্যালি করার চেষ্টা করেন। এখন বসে আছেন যে কন্ডিশনে, দেখেন পা হলো সোজা অবস্থা হলো এক্সটেনশন মানে প্রসারণ, এইভাবে সোজা। আর ব্যাকাইলে কি হবে? বক্রীকরণ বা পেশি। তাহলে আমরা যখন হলো টয়লেট করতে বসি তখন কি হয় বলেন তো? বক্রীকরণ হয় বা ফ্লেকশন হয়। ফ্লেকশন, ফ্লেকশন হবে আর কি, মানে সংকুচিত হবে আর কি, সহজ কথা। এখন কি বললাম? কোথায়? টয়লেটে। এটার বাংলা ভাষায় কি বলে? হাগা, হাগা, হাগা। এখন মনে করেন কেউ বাসে জার্নি করছে, খুব বেশি টয়লেট পাইলো। হ্যাঁ, কেউ কিছু মনে করবেন না, মনে থাকবে আমি বলছি এটা পড়লে আর কি। তো টয়লেট আসলে সে তো বলতে পারতেছে না, যাইতেও পারছে না। এখন যখন বাসায় চলে আসে সে কি দ্রুত টয়লেটে দৌড়াই যাবে। যখন টয়লেটটা শেষ হয়ে যাবে সে আবার যখন উঠবে তখন কি বলেন তো? ঠাস করে উঠে পড়বে আর কি, মনে রাখবেন। তাহলে হা গা, আর ওঠার সময় কি হবে? ঠাস করে। তাহলে উঠলে কি হবে বলেন তো? প্রসারিত হয়েছে। তাহলে কি মনে রাখবো আমরা এই কথাটা? হা গা টাস টাস। ঠিক আছে, সবাই কমেন্ট করতে পারেন আর কি, কি হা গা টাস টাস। এবং হা গা দ্বারা কি বুঝাইছি দেখেন, হাত হলো হ্যামস্ট্রিং পেশি, হ্যামস্ট্রিং পেশি। আর গতে হলো গ্যাস্ট্রোক্যানিমিয়াস, গ্যাস্ট্রোক্যানিমিয়াস পেশি। বুঝাইতে পারলাম জিনিসটা কি? হা গা মানে ফ্লেকশন, যখন বসবো তখন কি হবে? হা গা হ্যামস্ট্রিং আর হলো গ্যাস্ট্রোক্যানিমিয়াস। আর যখন উঠবো এখন শান্তি, রিল্যাক্স,
তখন কি টাস টাস করে আমরা উঠে যাবো আর কি। তাহলে টাস টাস মানে কি, এখানে হলো 4টা পেশি আছে, কয়টা? 4টা। সবার নামের শেষে হলো আছে টাস টাস। আমি যদি আপনাদেরকে একটু বলি তাহলে হলো একটা হলো রেকটাস ফিমোরিস, দেখেন দেখেন সবাই, রেকটাস ফিমোরিস, তাহলে টাস। তারপরে হলো যেটা আছে ভাস্টাস, ভাস্টাস, আবারও টাস আছে, ভাস্টাস মিডিয়ালিস, মিডিয়ালিস। তারপর হলো আবার আছে কি ভাস্টাস ল্যাটারালিস, ল্যাটারালিস। আর একটা কি আছে ভাস্টাস ইন্টারমিডিয়ালিস, ইন্টারমিডিয়ালিস। সবাই একটু কমেন্ট করবেন যে হাগা টাস টাস, কিছু মাইন্ড করার কিছুই না। আমার হলো কথা হলো শিখতে হবে, মনে রাখতে হবে, পরীক্ষায় পারতে হবে, শেষ। এখানে লজ্জা পাওয়ার কিছু না, এখন আপনারা যথেষ্ট বড়। তাহলে টাস টাস দেখেন সবগুলো টাস 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 টাস। তাহলে রেকটাস ফিমোরিস, রেকটাস মিডিয়ালিস, রেকটাস ল্যাটারালিস, রেকটাস ইন্টারমিডিয়ালিস। এখন চলেন আমি দেখাই। একটু আগে যে প্রান্তিক কথা পড়াইলাম, এটা পড়ানোর আমার উদ্দেশ্য কি ছিল? এটা হলো যে ফিমার, হ্যাঁ ফিমার। তাহলে এটা কোন বরাবর? অবশ্যই যে আমার পা, মানে ফিমার যদি এভাবে ধরি, এখানে যদি থাকে, তাহলে দেখেন রেকটাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস। তাহলে ভাস্টাস মিডিয়ালিস, মিডিয়ালিস মানে কি মিড বরাবর যেটা থাকবে, মানে অ্যান্টেরিয়র, সহজ কথায় আর কি। তাহলে মিডিয়া বরাবর যেটা থাকবে সেটা হলো ভাস্টাস মিডিয়ালিস। ভাস্টাস ল্যাটারালিস কোনটা? এটা হলো আবার বাম সাইডের। তাহলে বাম সাইডের ল্যাটারাল কোনটা? এটা হবে ল্যাটারাল। তাহলে এই বরাবর যে পেশিটা থাকবে সেটাকে বলবো ভাস্টাস ল্যাটারালিস। আর একটা কি ভাস্টাস হলো, সরি মিডিয়ালিস মানে কি মাঝখানে, ল্যাটারালিস মানে হলো সাইড, আর ইন্টারমিডিয়ালিস মানে কি ইন্টার শব্দের অর্থ কি? দেখেন আমরা স্কুল এবং ভার্সিটির মাঝখানে পড়ি হলো কলেজ, মানে হলো মাঝামাঝি সময়, সেটা হলো মাঝামাঝি যেটা থাকবে সেটা হলো ইন্টারমিডিয়ালিস। আর রেকটাস ফিমোরিস কি? রেকটাস ফিমোরিস হলো ফিমার বরাবর, ফিমারের গা ঘেঁষে যে মাসেলটা থাকবে সেটাকে আমরা বলবো হলো রেকটাস ফিমোরিস। তাহলে কি টাচ টাচ দ্বারা কি বুঝাইলাম? এটা হলো প্রসারণ পেশি বা এক্সটেনশনের পেশি কোনটা? রেকটাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস। মানে সবগুলো নামের শেষে টাস 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 আছে। তাহলে এইটাকে 4টা পেশি, একটু আগে একটা জিনিস বলছিলাম, কোয়াড্রিসেপস, কোয়াড্রিসেপস 4 মাথাওয়ালা। এই কোয়াড্রিসেপস মানে কি? কোয়াড্রি শব্দের অর্থ হলো 4, কি 4। তাহলে দেখেন এই যে 4টা যে টাস টাস মাসেল আছে, এই 4টা টাস টাস মাসেলকে একত্রিত ভাবে বলা হলো কোয়াড্রিসেপস মাসেল। তাহলে পায়ের ক্ষেত্রে বা এটাকে উরু বলা হয়, উরু। উরুর ক্ষেত্রে হলো আপনার প্রসারণ পেশি বা এক্সটেনশনের পেশি যদি বলি, তাহলে টাস টাস বা কোয়াড্রিসেপস মাসেল কি কি হবে? 4টা। মানে কোয়াড্রিসেপস মাসেল হলো প্রসারণ ঘটাবে। কোয়াড্রিসেপস মাসেলের মধ্যে কি কি আছে? টাস টাস মাসেল আছে। সবাই একটু টাস টাস মাসেল গুলো একবারে কমেন্ট করে বলুন তো, সবাই একটু কোয়াড্রিসেপস মাসেল গুলো এটা কি বুঝছেন? এত মানে আমি যে পড়াইলাম আপনাদেরকে একটু গল্প আকারে আর কি, অন্যরকম গল্প। জিনিসটা কি ভালো হইলো নাকি খারাপ হইলো, মানে একেবারে ভিজুয়ালাইজ হইছে, মনে রাখার মতো হইছে, নাকি মুখস্থ টাইপেরই থাকে গেছে, সেটা একটু বলার চেষ্টা করেন। এবার চলে আসেন, এখানে বললাম কি প্রসারণ পেশি, প্রসারণ সরি বক্ষীকরণ পেশিতে কি কি আছে? হাগা। তাহলে হাতে হলো হ্যামস্ট্রিং পেশি, গাতে হলো গ্যাস্ট্রোকেনিমিয়াস পেশি। এখন এই হ্যামস্ট্রিং পেশি আবার 3টা পেশি নিয়ে গঠিত। কি কি পেশি বলেন তো? হ্যামস্ট্রিং পেশি হলো আবার 3টা পেশি নিয়ে। একটা হলো বাইসেপস ফিমোরিস। কি কি হ্যামস্ট্রিং পেশির মধ্যে? বাইসেপস, বাইসেপস ফিমোরিস। আপনাদের কি পেশি বুঝতে কষ্ট হচ্ছে? আমি কিন্তু সবগুলো পেশি সেই শুরু থেকে এই পর্যন্ত কোথায় কিভাবে দেখা দেওয়ার চেষ্টা করছি বলছি। আমি আশা করি যে যারা শুরু থেকে এই পর্যন্ত ক্লাস করছেন এদের কাছে এই ওয়ার্ডগুলো একটু কঠিন লাগার কথা না। বাই মানে 2, সেপস মানে মাথা, ফিমোরিস মানে ফিমেল, ফিমারের ওইখানে 2 মাথাওয়ালা যে পেশিটা থাকবে সেটাকে বাইসেপস ফিমোরিস বলবো। এখন হ্যামস্ট্রিং পেশি কি বললাম? টোটাল 3টা পেশি মিলে হ্যামস্ট্রিং পেশি গঠিত হয়। একটা হলো বাইসেপস ফিমোরিস, একটা হলো সেমি টেন্ডিনোসাস, সেমি টেন্ডিনোসাস, আর একটা হলো সেমি মেমব্রিনোসাস, সেমি মেমব্রিনোসাস। বইতে সব আছে, হ্যাঁ আমি জাস্ট সুন্দর করে। তাহলে কি হাগা টাস টাস
হাগা হাগা হলো কি মাসেল? বক্রীকরণ মাসেল, মানে আমরা যখন নিচু হই আর কি ভাঁজ করে বসি সেটাকে বলবো হাগা। হাগাতে কি হ্যামস্ট্রিং পেশি, গ্যাস্ট্রোক্যানিমিয়াস পেশি। তারপরে কি বললাম? গ্যাস্ট্রোক্যানিমিয়াস পেশি আবার 3 ধরনের পেশির সমন্বয়ে গঠিত। কি কি? একটা হলো বাইসেপস ফিমোরিস, মানে ফিমারের ওইখানে 2 মাথাওয়ালা যে পেশিটা সেটাকে বলবো বাইসেপস ফিমোরিস। আরো দুইটা কি কি? একটা হলো সেমিটেন্ডিনোসাস আর একটা হলো সেমিমেমব্রেনোসাস। এখন দেখেন টেন্ডিনোসাস, মেমব্রেনোসাস, তার মানে হলো যে এই মাসেলটা ওইখানে দেখতে টেন্ডনের মতো, নিচের দিকে আপনারা চিত্রতে দেখেন টেন্ডন মানে একটা রেখার মতো, সেটাকে বলা হয়েছে সেমিটেন্ডিনোসাস। আর যেটা একটা পর্দার মতো, মেমব্রেন মানে কি? পর্দা, তাহলে যেই মাসেল হলো পর্দার মতো মাসেল সেটাকে বলবো মেমব্রেনোসাস। আর যেই মাসেলটা হলো টেন্ডনের মতো দেখতে, লম্বা রেখার মতো দেখতে, সেটাকে বলবো হলো টেন্ডিনোসাস। আর বাইসেপস ফিমোরিস কি? একটা মাংসের দলা, সেটা হলো 2 মাথাওয়ালা মাংসের দলা, সেটা হলো ফিমারের ঠিক পেছন দিকে থাকবে আর কি। তাহলে হ্যামস্ট্রিং পেশি। আর টাস টাস মানে প্রসারণ পেশির মধ্যে কি কি বললাম? টাস টাস। টাস টাস কি? সবগুলো টাস টাস। রেকটাস ফিমোরিস, তারপরে কি ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস। এই 4টা টাস টাস মিলে কি গঠন করে? কোয়াড্রিসেপস মাসেল গঠন করে। কোয়াড্রিসেপস মাসেলের মধ্যে কি? টাস টাস মাসেল থাকবে। তাহলে এখানে বক্রীকরণ হাঁটুর ক্ষেত্রে বা আমি নিচের দিকে যদি বলি তাহলে বক্রীকরণে কোন কোন মাসেল থাকে আর হলো প্রসারণে বা এক্সটেনশনে কোন কোন মাসেল থাকে। আমি আশা করি যে কারোর কোনো সমস্যা নেই। এই কঠিন টপিকটা আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর। এই চিত্রটা আপনারা যদি এখন দেখেন এবং সিকিউ সলভ করতে যান বইয়ের মধ্যে এবং এমসিকিউ বলে ফেলছি, হ্যাঁ সব এমসিকিউ এর মধ্যেই আছে, তাহলে আমি আশা করি যে সবাই পারবেন এই টপিকটাতে, আর কোনো সমস্যা থাকবে না। সবাই কি এটা সুন্দর মতো বুঝছেন? জি বুঝছি। তাহলে এই টপিকটা আমাদের ক্লোজ করে দিব আমরা। তাহলে মোটামুটি পেশি রিলেটেড কোশ্চেন শেষ করে ফেলছি। আমি এখন কয়েকটা, সবাই স্টার দিয়ে লিখে রাখেন, স্পেশাল নোট লেখেন যে স্পেশাল এমসিকিউ বা এগুলো আমরা লিখে হেডিং দিয়ে কিছু এমসিকিউ লেখেন। সেটা হলো আমি এখন কিছু এমসিকিউ বলবো, সেটা হলো 1 নাম্বার, সবাই দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবেন। মানব দেহের সবথেকে শক্তিশালী পেশির নাম কি? 1 নম্বর কোশ্চেন কি? সবাই অ্যান্সার করবেন। হ্যাঁ, সবচেয়ে শক্তিশালী পেশির নাম কি? শক্তিশালী পেশি। আর একটা হলো পরিশ্রমী পেশি। শক্তিশালী পেশি কোনটি? সবাই কমেন্ট করেন। এবার একটু রেস্ট করেন, অনেকক্ষণ করে ফেলছি। এবার একটু সবাই কি করেন? একটু রিল্যাক্স করেন, অ্যান্সার করেন। আবার আমরা ভালো একটা টপিকে লিভার, আর একটা সিকিউর টপিক। লিভারটা আজকের একবারে আপনাদের 10 সেকেন্ডে আপনারা কিভাবে মনে রাখবেন সেটা আমি শিখিয়ে দেবো। তাহলে শক্তিশালী পেশি কোনটা? অ্যান্সার করবেন। একটা এমসিকিউ। 2 নম্বর এমসিকিউ হলো পরিশ্রমী পেশি কোনটি? পরিশ্রমী পেশি কোনটি? 2 নম্বর। 3 নম্বরে হলো উরুর অস্থি কোনটি? উরুর অস্থি কোনটি? 4টাই অ্যান্সার করতে হবে, আমি 4টা এমসিকিউ বলবো। আর একটা হলো জঙ্গাস্থি। জঙ্গাস্থি কোনটিকে বলা হয় বা কাদের বলা হয়? জঙ্গাস্থি কাদের বলা হয়? সহজ কথা একটু ইজি করে লিখি আমি। জঙ্গাস্থি কাদের বলা হয়? 4টা অ্যান্সার, দ্রুত এক এক করে। সবাই একটু বলেন। শক্তি একটু চিন্তা করে মেমোরাইজ ক্ষমতা বাড়ান। সবচেয়ে শক্তিশালী, আমি এতক্ষণ অনেক ডিটেলসে বলছি আর কি। হ্যাঁ, এখন পারা উচিত যে শক্তিশালী পেশি কোনটা, পরিশ্রমী পেশি কোনটা, এটা অবশ্যই পারা উচিত। উরুর অস্থি কোনটা, জঙ্গাস্থি কোনটা। আপনারা অ্যান্সার দিতে থাকেন, আমি নিজেই। হ্যাঁ, রেকর্ড অবশ্যই থাকবে, সাথে সাথে ইউটিউবেও দিয়ে দিব একেবারে শুরু থেকে, যতবার দেখতে মন চায়। মানে এরপরে যতদিন 8 থেকে 7 ক্লাস নিব না, যতবার দেখতে মন চাইবে, কনফিউশন লাগবে দেখবেন। তবে ক্লাস শেষে যদি নোট করে থাকেন আমি আশা করি যে সমস্যা থাকবে না আর কি। মানে খুব সুন্দর মতো যদি বইটা আবার রিভিশন করেন গোছানো থাকবে একেবারে। আমি চেষ্টা করছি, গোছানোর চেষ্টা করছি। তাহলে শক্তিশালী পেশি কোনটা? অ্যান্সার হবে হলো শক্তিশালী, জিহ্বা, লিখে রাখেন, জিহ্বা। পরিশ্রমী পেশি, কে পরিশ্রমী পেশি? হার্ট কোনদিন হলো আপনার রিল্যাক্স করে? তাহলে হার্ট এমন একটা পেশি যে রিল্যাক্স করলেই মানুষ মারা যায়। তার মানে হার্ট হলো জীবনে সবথেকে বেশি পরিশ্রম করে, এত পরিশ্রম আর কোনো পেশি করে না। তাহলে হৃদপেশি, হৃদপেশি হলো সবথেকে পরিশ্রমী পেশি। উরুর অস্থি, এখন দেখেন আমাদের আপনাদের বইতে এই নিচের থেকে নিচ পর্যন্ত সব পুরোটাকে বলছে কি? পুরোটাকে বলছে পা। আসলে কিন্তু মেডিকেল টার্মে এটা সঠিক না। কারণ কি? এই উপরের অংশকে বলা হয় হলো আপনার পা না, উপরের অংশকে বলা হবে হলো আপনার
এটাকে উরু বলা হয়, উরু বা ওটাকে কি বলবো ইংলিশে, উরু, উরুর ইংলিশ কি, থাই, থাই, থাই। তাহলে এটাকে কিন্তু লেগ বলা হয় না, লেগ মানে হলো পা, পাটা হলো নিচের অংশ, উরুকে বলা হবে হলো থাই। তাহলে উরুর অস্থি যদি বলি, দেখি এখন একটু বলেন তো অ্যান্সারটা, উরুর অস্থি কোনটা, যে উরুর অস্থি কোনটা, আপনারা কমেন্ট করেন না কেন? আসলে কি আমার জায়গায় আপনারা থাকলেও যদি কমেন্ট না করতেন আমি কিভাবে বুঝতাম যে আসলে আপনি বুঝতেছেন কি বুঝতেছেন না। আমি যে চেষ্টা করতেছি আপনাদের জন্য সেটা ইফেক্টিভ হচ্ছে কিনা আমারও তো বুঝতে হবে। নেক্সট ক্লাসে তো আমাকে সেভাবেই প্রিপেয়ার হইতে হবে, বা পরের টপিক পড়ানোর জন্য আমাকে ওইভাবেই তো মাইন্ড সেট করতে হবে। জিনিসগুলো হলো অ্যান্টাগনিস্টিক বানানোর চেষ্টা করেন, গিভ এন্ড টেক। আপনারা কমেন্ট করবেন, আমি পড়াই যাব। তাহলে উরুর অস্থি যদি বলি, উরুতে একটা অস্থি থাকে, সেটা হলো ফিমার, ফিমার। আর জঙ্গাস্থি বলা হয় কাকে জানেন? জঙ্গাস্থি। দেখবেন আপনাদের বইতে আছে কিন্তু আপনারা কেউ পড়েন না এটা, এই লাইনটা কেউ দাগাই দেয়ও না, কেউ পড়েন না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এক জায়গায় দেখছি এই কোশ্চেনটা আসতে, জঙ্গাস্থি কোনটা, আমার কাছেও নতুন মনে হয়েছিল, পরে আমি বই খুলতে দেখলাম যে এটা তো আজমল স্যারের বইতে আছে। তাহলে জঙ্গাস্থি বলা হয় হলো মানে পায়ের যে অস্থি আর কি নিচের দিকে, জঙ্গাস্থি হলো টিবিয়া আর ফিবুলা। মনে করেন জঙ্গি ধরছে, জঙ্গিরা হলো পা ধরে ক্ষমা যাচ্ছে, সহজ কথা আর কি, পায়ের অস্থি। তাহলে টিবিয়া আর ফিবুলা, ক্লিয়ার? তাহলে পেশি, সৃজনশীল এমসিকিউ 100% একেবারে এই পর্যন্ত যে ক্লাস করছে পেশি। এই বছর যদি যে কোনো বোর্ডে, মানে প্রত্যেক বোর্ডে আসবে এই অধ্যায় থেকে কোশ্চেন, শিওর আমি বলে দিচ্ছি। যতগুলো বোর্ড আছে 7 অধ্যায়ে কোশ্চেন আসবে, টোটাল 4 থেকে 5টা বোর্ডে এই পেশি থেকে কোশ্চেন আসবে। আমি হলো কোশ্চেন পাস করে দিলাম আর কি, এই যে এই টপিকগুলো পড়াইলাম এর মধ্যে থেকে আপনি শিওর কোশ্চেন পাবেন, আমি বলে দিলাম আর কি। বোর্ডের সিকিউতে এবং এমসিকিউতে এগুলোই থাকবে। তাহলে আমাদের পেশি টপিকটা একেবারে ক্লোজড, আমরা আর দেখব না। সমস্যা থাকলে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন, আমার নাম্বার তো দেওয়া আছে এই যে এই পাশে নাম্বারে, বা মেসেঞ্জারেও করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দিব। বা এরপরে যদি মনে হয় যে খুব বেশি কোনো টপিক বোঝানো দরকার, আমি ছোট ভিডিও দিয়ে দিব। এখন সবাই লিভার, ঠিক আছে? কি টপিক? লিভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ প্লাস সিকিউ। আমি কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ যেগুলো সেগুলো আগে পড়াচ্ছি, এরপর শুধু এমসিকিউ দেখাই দিব। তাহলে লিভার, এই লিভার মানে কি? LIVER? কখনোই না, এটা হলো LEVER। এই লিভারটা কি? এই লিভারটা কোনো অর্গান না। আবারও বলছি, লিভার মানে ধরে নিয়েন না পরিপাকের সাথে সম্পর্কিত যে পরিপাক গ্রন্থির মধ্যে যেটা ছিল লিভার, এই লিভার কিন্তু সেই লিভার না। এই লিভারটা কি? এই লিভার মানে হলো এই লিভারটা হলো এক ধরনের যন্ত্র। কি যন্ত্র? এগুলো কি আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট বা বিভিন্ন জায়গায় যে আমাদের যন্ত্র রিলেটেড যে কাজগুলো হয় সেই কাজগুলোকে কম্পেয়ার করার জন্য এই লিভারের নীতিটা নিয়ে আসা হয়েছে। এটা হলো এক ধরনের যন্ত্র, মানে যন্ত্রের মতো কাজ করবে। তো আমরা একটু দেখি লিভারটা, হ্যাঁ আমরা একটু ছক করে ফেলবো। ছক করার আগে একটা জিনিস সবাই একটু দেখেন, লিভার জিনিসটা আমি 4টা অংশ নিয়ে একটা লিভার গঠিত হয়, তাহলে সেই অংশগুলো আমি একটু দেখি। ধরেন এটা একটা কাঁচি, হ্যাঁ এটা কি? এটা একটা কাঁচি। এখন কাঁচির এটা হলো যে ধরার জায়গা, হ্যাঁ এটা কি? একটা কাঁচি। একটু একটু মনোযোগ দিন, হ্যাঁ এই টপিকটা থেকে রিটেনে কোশ্চেন আসবে। তাহলে এটা যদি কাঁচি হয়, এই জায়গাটা আমরা কি করতে পারি দেখেন, এখানে ধরে এভাবে আমরা চাপ দিতে পারি, তাই না? তাহলে কাঁচি এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা বলবো হলো প্রচেষ্টা। কি বলবো? প্রচেষ্টা। প্রচেষ্টা, এখানে কি চাপ, প্রচেষ্টা, তাহলে এটাকে বলা হয় প্রচেষ্টা বা ইফোর্ট। অনেকগুলো নাম লিখে দিব আপনাদের বইতে নয়, আলিম স্যারের বই থেকে, সবাই লিখে নেবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইফোর্ট। আর একটা বলবো কি? বল। এই বলটা হলো, এই দুটো আপনাদের বই আছে, বলটা হলো আলিম স্যারের বই থেকে নিয়েছি। তাহলে এটা হবে কি? বল। তাহলে যেখানে ধরে আমরা হলো কোনো জিনিসকে এইভাবে উঁচু মানে উপরে ওঠানো এবং নিচে নামানোর কাজ করি, সেটাকে কি বলবো? প্রচেষ্টা, ইফোর্ট বা হলো বল বলবো। এবার দেখেন যে এই দুইটা বাহু, এরকম বাহু গেছে না, তাহলে এগুলোকে বলা হবে হলো বাহু। বাহু বা আর্ম বলা হয়, বা রড বলা হয়, বা আর কি বলা হয় বলেন তো? রড, অথবা আর বলতে পারি হলো বার। 4টা জিনিস দেখেন, অনেকগুলো নামে আমরা রাখতে পারি। তাহলে এই দুইটাকে, যেটা হলো লম্বা লম্বি, হ্যাঁ কিসে, সেটা আমি কিন্তু শুধু কাঁচির ক্ষেত্রে পড়াচ্ছি, একটু পর আমি আরেকটা বলবো।
তাহলে এটার ক্ষেত্রে কি বাহু অথবা আর্ম অথবা রড অথবা বার, যে কোনো একটা নাম। তাহলে 25টা পাইলাম, বাহু আর্ম রড বার পাইলাম। এখন এই যে জয়েন্টটা হইছে বাহুর, দুইটা বাহু সবগুলো এরকম জয়েন্ট থাকবে কোনো কিছুর সাথে, সেই জয়েন্টটাকে আমরা কি বলবো, জয়েন্টটাকে বলা হলো পিভট। আর পিভট বললে হলো কি আপনাদের মনে রাখা খুব কঠিন হয়ে যায়, কিন্তু আমি যদি সহজ একটা ওয়ার্ড ইউজ করি সেই জন্য মনে রাখা সহজ হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি জয়েন্টও বলতে পারি। তাহলে পিভটের আরেকটা নাম কি জয়েন্ট, বাংলায় কি বলে সন্ধি, বাংলায় কি বলবো এটাকে সন্ধি। আরো কিছু নামে আমরা রাখতে পারি, সেটা হলো ফেলক্রাম, আলিম স্যারের বই। আর একটা কি নাম, এটা পিভট বা জয়েন্ট বা সন্ধি বা ফালক্রাম, ফালক্রাম। তাহলে কতগুলো নাম দেখেন, যেটা হলো বাহু দুইটা পরস্পর মিলিত হয়েছে যে জায়গাটা, সেটাকে আমরা বলছি হলো ফেলক্রাম বা পিভট বা জয়েন্ট বা সন্ধি। এখন এইখানে কি থাকে, এখানে আমরা মনে করেন কোনো কাগজ কাটতেছি বা যেটাই কাটি না কেন, তার মানে এখানে একটা কি থাকবে, বস্তু থাকে। সহজ কথা, বস্তু বললে মনে রাখতে সহজ হবে। তাহলে বস্তুকে কি বলবো, বস্তুকে বলা হয় হলো ভার। কি বলা হয়, ভার বলা হয়। তাহলে আমরা এখন চারটি জিনিস পাইলাম, ভার বা বস্তু বা ইংলিশে বলা হয় লোড, লোড। দেখেন ঠিক এইভাবে সবাই একটা স্ক্রিনশট দেন, আমি আশা করি যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একটা স্ক্রিনশট দেন অথবা লিখে রাখেন কি কি আমরা হলো যদি দেখি যে এটাতে আমরা হলো উঁচু মানে উঠানামা করাবো, সেটাকে আমরা বলবো প্রচেষ্টা। প্রচেষ্টাকে আর একটা ভাষায় কি বলবো, সেটাকে বলবো ইফোর্ট বা বল। ঠিক যেটা হলো বাহু হিসেবে কাজ করছে, সেটার আরো কিছু নাম কি বললাম, আর্ম বা রড বা বার। এরপরে যে দুইটা জয়েন্ট হয়েছে একসাথে, খুব মনোযোগ দিয়ে দেখবেন, আজকে হলো একেবারে লিভার, লিভার পুরো আমরা পোস্টমর্টম করে ফেলবো আর কি, লিভারের আর কিচ্ছু বাদ থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, তাহলে এটা কি বললাম, জয়েন্টটাকে বলবো, জয়েন্ট বললে তো চিনতে সুবিধা, কিন্তু বইয়ের ভাষায় কি বলবো, পিভট বা ফেলক্রাম হলো আলিম স্যারের বইয়ের, আর সন্ধি বললো জয়েন্টের বাংলা। তারপরে যেটা দিয়ে আমরা কাটি সেটা কি, বস্তু, ভার বা লোড। এখন কথা হলো লিভারের যে ক্লাসিফিকেশন করা হয়েছে, সেখানে কিন্তু এই চারটা যে আলাদা আলাদা আমি ভাগ করলাম, লিভারের যে পার্ট আছে, এই চারটা ভাগই কিন্তু থাকে না, তিনটা ভাগের উপর ডিপেন্ড করে আপনার হলো লিভারকে ভাগ করা হয়েছে। এখন আমি আরেকটা উদাহরণ বলি, উদাহরণ এখানে একটু দেখেন কষ্ট করে। এইটা মনে করেন একটা ঠেলা গাড়ি, সাপোজ দেখতে পাচ্ছেন, আমি দেখি একটু, হ্যাঁ দেখা যাচ্ছে ঠেলা গাড়ি। হ্যাঁ, এটা কি একটা ঠেলা গাড়ি, এটার ক্ষেত্রে হলো এই বাহুগুলো আমি কিভাবে লিখবো একটু সবাই দেখেন তো। এইখানে মনে করেন একটা মানুষ দাঁড়ায় আছে, হ্যাঁ সাপোজ এটা একটা মানুষ, তো সে হলো এই ঠেলা গাড়িটা হলো ঠেলতেছে। এখন এইখানে হলো বস্তুটা আছে, কি আছে, বস্তুটা আছে। তারপরে কি, এইটা হলো ওই যে চাকা, বুঝতেছেন আপনারা। এখন ওইটা তো কাজের ক্ষেত্রে আমি চারটা পার্ট বলছি, এখন এটার ক্ষেত্রে কি হবে একটু সবাই যদি চিন্তা করেন, এটা হলো এটার ক্ষেত্রে হয়ে যাবে হলো প্রচেষ্টা, আমি একটা করে লিখি, প্রচেষ্টা মানে ঠেলতেছে। এইটা হবে হলো ভার, হ্যাঁ এটা হবে হলো ভার। আর এইটা হবে হলো কি বলেন তো, জয়েন্ট বা পিভট, পিভট। আর এটা কি হবে, এটা হলো বাহু। এখন দেখেন যে যে কোনো বস্তু আমি যদি চিন্তা করি না কেন, বাহুটার কোনো কিন্তু কি নেই বলেন তো, খুব বেশি গুরুত্ব নেই, কারণ বাহু যেভাবে রাখা হয় সেভাবে থাকতে পারে, কিন্তু জায়গাগুলো চেঞ্জ হয়ে যায়। এখানে হলো দুইটার মাঝখান বরাবর হলো ছিল হলো আপনার জয়েন্ট, আর এটার ক্ষেত্রে ঠেলাগাড়ির ক্ষেত্রে কি হয়েছে, একেবারে হলো শেষের দিকে এসে হলো জয়েন্টটা হয়েছে। এটার ভারটা ছিল হলো একবারে এই পাশে, এটার ভার হয়েছে হলো মাঝখানে। তার মানে তিনটা জিনিসের পরিবর্তন ঘটতে পারে লিভারের ক্ষেত্রে। হ্যাঁ, আমি বুঝাইতে পারলাম, কিন্তু বাহু কিন্তু রাখলেই হয়েছে, এটা কিন্তু এত গুরুত্ব না। হ্যাঁ, তাহলে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা হলো কি করব, আমরা লিভারকে ভাগ করব। এখন সবাই এতটুকু যদি বুঝে থাকেন, এতটুকু বুঝছেন কিনা আমি বুঝাইতে পারছি কিনা, এখন হলো আসল জায়গায় আসবো যে আমরা কোশ্চেন কি আসবে এবং কোশ্চেন কিভাবে অ্যান্সার দেবো। আমি জাস্ট লিভারটা বুঝাইলাম, এখন হলো কি করবো আমরা, এখন হলো একেবারে প্রশ্নের মতো করে শিখবো। ঠিক আছে, তাহলে আমি মুছে দিয়ে আপনাদের একটু দেখাই, সবাই একটা সলভ করে ফেলেন। পুরো লিভার 10 সেকেন্ডে মনে রাখার টেকনিক। হ্যাঁ, ছক প্রথমে আমি যেভাবে লিখবো ঠিক সেভাবে একেবারে। বুঝাইতে পারলাম। এখন দেখেন লিভার, লিভারের প্রকারভেদ, প্রকারভেদ তিন ভাগে ভাগ করা হয়েছে লিভারকে। তাহলে এটা হলো একটা দাগ। হ্যাঁ, এবার মধ্যবর্তী জায়গায় কি কে থাকবে, মানে কিসের উপর ভাগ করে হলো ভাগ করা হইলো। এরপর হলো এই পাশে হলো একটা উদাহরণ, সেটা হলো যন্ত্রের উদাহরণ, আর এই পাশের যে উদাহরণ সেটা হলো আপনার
মানুষের উদাহরণ, আর এই পাশে যেটা থাকবে সেটা হলো প্রয়োগ। তাহলে এটা বললাম প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে প্রথমে কি, প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণী আমার মতো লিখবেন সবাই, আমি বুঝাই দিব, পুরোপুরি বুঝাই দিব। তারপরে কি দ্বিতীয় শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার। তারপরে কি তৃতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। ওইটা যদি বুঝে দেখেন, এখন দেখেন কত সহজ। এখন আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই লিখবেন সবাই। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। সবাই আমার সাথে বলেন, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, পি ভ প্র, পি ভ প্র। সবাই একটু কমেন্ট করেন, পি ভ প্র। দেখেন পি ভ প্র, এটা কি বললাম, মধ্যবর্তী স্থানে কে থাকবে, মাঝে, মাঝে উপরে কে থাকবে তার উপর ডিপেন্ড করে। তাহলে আমি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, তারপরে কি বলছি, পি ভ প্র। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, পি ভ প্র। আমি একটা একটা করে অ্যাড করব, এরপরে 10 সেকেন্ডে বলা যায় কিনা আমি আপনাদের বলে দেখাবো। আর যদি যাই তাহলে আপনারাও মনে রাখতে পারবেন, আর না গেলে হয়তো 15 সেকেন্ড লাগতে পারে। তাহলে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, পি ভ প্র। তার মানে পি মানে কি, প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে পিভটটা থাকবে হলো মাঝখানে। তাহলে পিভট যদি মাঝখানে থাকে, বাকি দুইটা কোন দিকে থাকবে, মানে ভার আর হলো প্রচেষ্টা থাকবে হলো দুই প্রান্তে। তাহলে প্রথম শ্রেণীর লিভারের সংজ্ঞা কি, যে লিভারের পিভট মাঝখানে থাকে এবং ভার এবং প্রচেষ্টা দুই পাশে থাকে, তাদেরকে আমরা প্রথম শ্রেণীর লিভার বলি। হইলো। তারপরে কি বলছি, ভ, ভতে কি, ভার, ভার। তাহলে ভার মানে কি, ভার মানে হলো ভারটা হলো মাঝখানে থাকবে, কাদের ক্ষেত্রে, তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভারটা হলো মাঝে থাকবে, বাকি দুইটা দুই পাশে থাকবে। তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে কি, প্রতে কি, প্রচেষ্টা, প্রচেষ্টা হলো মাঝে থাকবে, বাকি দুইটা কোথায় থাকবে, দুই পাশে থাকবে। তাহলে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, পি ভ প্র। এখন চলে আসেন, কি বললাম, উদাহরণ। কিসের উদাহরণ, যন্ত্রের উদাহরণ। যন্ত্র রিলেটেড কি উদাহরণ হতে পারে, মনে রাখবেন। প্রথম শ্রেণীর লিভার মনে রাখার টেকনিক হলো একটা ওয়ার্ড, দ্বিতীয় শ্রেণীর লিভার মনে রাখার উপায় হলো দুইটা ওয়ার্ড, তৃতীয় শ্রেণীর লিভার মনে রাখার টেকনিক হলো তিনটা ওয়ার্ড। চলেন দেখি। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো কাঁচি, কাঁচি কয়টা ওয়ার্ড, একটা, কাঁচি একটা ওয়ার্ড। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি। তাহলে ঠেলা গাড়িতে কি আসলো, ঠেলা যোগ গাড়ি, ঠেলা গাড়ি। তাহলে প্রথম শ্রেণীর লিভারে কি, একটা উদাহরণ কি, কাঁচি। দ্বিতীয় শ্রেণীর লিভারে কি, দুইটা ওয়ার্ড থাকবে, ঠেলা যোগ গাড়ি, তাহলে কি দ্বিতীয় শ্রেণীর লিভারে। তারপরে তৃতীয় শ্রেণীর লিভারে কি বলছি, তিনটা থাকবে, যেমন একটা উদাহরণ হলো ভাঁজ করা বাহু। আর একটা কি থাকবে, আর একটা থাকবে হলো নখ কাটার যন্ত্র, নখ কাটার যন্ত্র। দেখেন তো খুব ইজি কিনা যেভাবে পড়াচ্ছি। তাহলে দেখেন কি বলবো, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, পি ভ প্র। তারপরে কি বলছি, হলো একটা করে ওয়ার্ড, তার মানে কাঁচি, ঠেলা গাড়ি, তার ভাঁজ করা বাহু অথবা নখ কাটার যন্ত্র। এখন কথা হলো, এই লিভারটা আমি কি বললাম, মানুষের শরীরে যন্ত্রের মতো কাজ করে যে যে পার্টটা, সেটার তুলনা করার জন্য কিন্তু লিভারকে আমরা বানাইছি। তাহলে মানুষের শরীরে সেই উদাহরণটা কি হবে, উদাহরণ যন্ত্র। দেখেন একটু সহজ ভাবে বুঝাই দেই, সেটা হলো ক ঠ, কাঠ। তারপর হলো কি, এই নখ কাটার যন্ত্রকে কি বলা হয় বলেন তো, নখ কাটার যন্ত্রকে বলা হলো নেইল কাটার, নেইল কাটার ইংলিশে যদি বলি আর কি। তাহলে কাঠ, নেইল, নেইল একজনের নাম, নেইলকে বলছে কি যে নেইল তুই কাট, তাহলে মানুষের শরীরে কাটবে, কি কাটবে সবাই একটু লেখেন, মাথা পা বাহু, কাঠ মাথা পা বাহু, ঠিক আছে, মাথা পা বাহু, বা সহজে আবার কি বলতে পারি, হাত, ঠিক আছে, বাহু মানে তো হাত। তাহলে দেখেন আমার সাথে সাথে বলেন সবাই, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, পি ভ প্র। পি ভ প্র পরে কি বললাম, একটা করে ওয়ার্ড, কি একটা হলো কাঁচি, ঠেলা গাড়ি, নখ কাটার যন্ত্র, ভাঁজ করা বাহু। তারপর হলো কাঠ, নেইল, কি কাটতে বলছি, বলছি যে মাথা পা আর হলো বাহু কেটে ফেল। তাহলে দেখেন কত সোজা, পুরো বইয়ের সব পড়া পড়ে ফেলছি আমরা। এখন কথা হলো, উদাহরণ তো এটা হলো মানুষ, মানুষ ছিল আর কি। এরপর যদি বলি আমি হলো প্রয়োগটা কি, খুব সহজ প্রয়োগ। প্রয়োগের ক্ষেত্রে আপনাদের বইতে একটু যদি দেখেন, তাহলে এখানে বলছে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়, অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। তাহলে আমি এত কষ্ট করে পুরো লাইনটা মনে রাখবো না, আমি কি মনে রাখবো, অল্প বল প্রয়োগ করে বেশি ফল পাওয়া যায়। তাহলে দেখেন প্রথম শ্রেণীর লিভার, পিভট, কি বলছি, পিভট। পিভটের আরেকটা নাম কি বলছিলাম আমি শুরুতে, একটু মনে করেন তো,
পিভটকে আমি অপশন দিয়ে বল লিখছিলাম না, তাহলে আমি মনে রাখবো যে ওয়ার্ডের মধ্যে বল আছে সেটাকে আমি কি বলবো, প্রথম শ্রেণীর লিভার। এবার দ্বিতীয় শ্রেণী ভর বা ভার, তাহলে ভার আর একটা কি, ওজন না? তাহলে দেখেন উদাহরণটা একটু যদি খেয়াল করেন, যে সামান্য প্রচেষ্টায় বেশি ওজন উপরে তোলা যায়, তাহলে আমি মনে রাখবো যে অপশনের মধ্যে ওজন থাকবে, দেখেন নামের সাথে মিল আছে। আর তৃতীয় ক্ষেত্রে কি বলছি, এটা হলো আপনার হলো প্রচেষ্টা, দরকার নেই, এটা একটু মিলবে না, সেটা হলো মনে রাখবো সঞ্চালন। আপনাদের বইয়ে সঞ্চালন আছে, আলিম স্যারের বইয়ে আরেকটা ওয়ার্ড আছে, সেটা হলো উত্তোলন, মনে রাখবেন দুইটা, উত্তোলন। শেষ, পুরো লিভার একেবারে শেষ। সৃজনশীল যদি আসে, আমি আশা করি আপনারা এটা যদি মাথার মধ্যে থাকে, একবারে খুব ভালো মতো ক্লিয়ারলি ব্যাখ্যা করে দিয়ে বুঝাইতে পারবেন। আবার ক্ষতেও যদি আসে পারবেন, যে কোনো ভাবে পারবেন। তাহলে আমার সাথে সাথে দেখি আমরা 10 সেকেন্ডে একটু বলার চেষ্টা করি যে প্রথম শ্রেণী লিভার, দ্বিতীয় শ্রেণী লিভার, তৃতীয় শ্রেণী লিভার, পি ভ প্র। তারপরে কি বলছি, কাঁচি, ঠেলাগাড়ি, নেইল কাটার, তারপরে কাট নেইল, কি কি কাটবে, পা, মাথা, সরি মাথা, পা আর হলো বাহু। তারপর হলো যদি বলি প্রয়োগগুলো কি, প্রথম শ্রেণীর ক্ষেত্রে বল, দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ওজন, তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে হলো উত্তোলন অথবা সঞ্চালন। ক্লিয়ার? একেবারে ক্লিয়ার কিনা? পি ভ প্র একেবারে ক্লিয়ার। লিভার, লিভার থেকে সবাই এখন কি পারবেন কি পারবেন না বলে ফেলেন, যে লিভার জিনিসটা একেবারে পোস্টমর্টম করে ফেলছি আমরা। যদি করে থাকেন তাহলে আমি কিছু উদাহরণ বলবো। এখন কথা হলো আর একটা লাইন লিখতে হবে, এখন কিছু এমসিকিউ বলি। আমি অলরেডি বলে ফেলছি, আমি এক্সট্রা এমসিকিউ এর জন্য বলি যাতে একটা এমসিকিউ মিস না যায়। সেটা লিখবেন হলো যে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো অল্প, অল্প, আর তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো অনেক। তাহলে লেখেন অল্প আর হলো অনেক। কি বলছি, অল্প আর হলো অনেক, ঠিক আছে? অল্প আর হলো কি, অনেক, অল্প অনেক, ঠিক আছে? ক্লিয়ার সবাই? এবার আমাকে কিছু প্রশ্নের মানে উত্তর দেন। সেটা হলো জোরে দৌড়ানো বা দ্রুত দৌড়ানো, এটা কোন শ্রেণীর লিভারের মধ্যে পড়বে? এটা কোন শ্রেণীর লিভারের উদাহরণ? দ্রুত দৌড়ানো কোন শ্রেণীর লিভারের উদাহরণ? সবাই, দ্রুত দৌড়ানো কোন শ্রেণীর লিভারের উদাহরণ? দ্রুত দৌড়ানো কোন শ্রেণীর লিভারের উদাহরণ? পারবেন? লিখে রাখেন, দ্রুত দৌড়ানো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। আরো কিছু এক্সট্রা লিখে দেয়, দ্রুত দৌড়ানো বা এক চাকার গাড়ি, দ্রুত দৌড়ানো অথবা এক চাকার গাড়ি, এরা হলো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। এবার তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ আছে, সেটা হলো কি, ফরসেপ, ফরসেপ বা চিমটা, ফরসেপ বা কি, চিমটা। লিখতে পারছেন সবাই? ফরসেপ বা চিমটা, সেটা হলো কি, তৃতীয় শ্রেণীর লিভার। এখন যারা এই পর্যন্ত ক্লাস করলেন, আমি দেখি একটু, আমাদের প্রায় 2 ঘন্টা ক্লাস হয়ে গেছে। আবার ক্লাসে হলো উপস্থিতি সংখ্যা কম, সেহেতু আমি হলো 2টা পার্টি ক্লাসটা নিব। তাহলে আমি হলো রিটেন প্লাস এমসিকিউ এর সবচেয়ে বোঝার পার্টটা বুঝাই ফেলছি। এখন হলো যে এমসিকিউ পার্টটা আছে, আমি হলো কালকে আপনাদের দুপুর বেলায়, দুপুরে মানে বিকালের আগে ক্লাস নিব, সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। আমি এই পর্যন্ত সবাইকে বুঝাইতে পারলাম কি না এই টপিকগুলো? সবাই একটু কমেন্ট করেন যে এই এতটুক পর্যন্ত সবাই বুঝতে পারছেন কি না। আজকে যতটুকু ক্লাস হয়েছে সবাই যারা যারা ছিলেন, এই যে অনেকেই আমি দেখতে পারতেছি, কাদেরকে বলবো নাম তো আসলে দেখতে পাচ্ছি না, তবে 3-4-5 জন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আর মাঝে আমি খেয়াল করতে পারিনি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করি যারা এখনো ক্লাসটা দেখো নাই, তোমরা পরবর্তীতে এসে ক্লাসটা দেখে নিবে। এবং কালকে বিকালে না, কালকে বিকালে তো ইংলিশ ক্লাস আছে, আমরা হলো রাতে ক্লাস নেব। তোমরা একটু চিন্তা করে দেখো যে আমরা তোমাদের জন্য ফ্রিতে রাখতেছি, কিন্তু তোমরা গুরুত্ব দিচ্ছ না। তোমরা যদি অনেকে বেশি গুরুত্ব দিতা, আমাদের ডেডিকেশন লেভেল কিন্তু অনেক বেশি থাকতো। আমি তখন সেরির আগ পর্যন্ত ক্লাস নেওয়ার এনার্জি থাকতো। আমি আশা করি যে তোমরা হলো 4-5 জন আছে, এই জন্য আমারও মনে হচ্ছে কি যে আজকে এই পর্যন্ত ক্লাসটা রাখি, আর একটা পার্ট করি। আমার কিন্তু এনার্জি লেভেল এখনো কমে নাই, আমি পুরো হাড্ডি গুড্ডি নিয়ে বসছিলাম। তোমাদেরকে ছবি তুলে পরে দেখাইতে পারবো যে পুরোটাই আজকে শেষ করে দিব, কিন্তু হলো না। তবে এতটুকু পর্যন্ত যা যা হয়েছে তোমাদের রিটেনের ক্ষেত্রে মানে 90% শেষ, সকল বোর্ডের জন্য। এমসিকিউ এর জন্য 50% শেষ। আর অস্থি রিলেটেড বাদ থাকবে হলো কঙ্কালতন্ত্রী ক্লাসিফিকেশন, অস্থি এবং হলো তরুণাস্থি, আর হলো হাড় ভাঙা। হাড় ভাঙা তোমরা নিজেরা পড়ে নিবা। আমি হলো আগামীকাল ঠিক
9:30 হলো তোমাদের ভালো এগুলো আমি জানি না, 9:30 হবে না, দেরি হয়ে যাবে তারাবি। আমরা হলো 10টার সময় ক্লাস নিব কোনটা, অস্থির ক্লাসিফিকেশন, মানে আর বাকি প্রথম দিকে যা যা আছে সেগুলো তোমাদেরকে আমরা পড়িয়ে দিব। তো আজকে এই পর্যন্ত রাখছি, সবাই পরবর্তীতে ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা ছিল প্রথম থেকে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।